আচ্ছা, তোমরা একটু প্লিজ রেসপন্স করো। ওকে, থ্যাংক ইউ। আমি একটা রেসপন্স পেলাম যে দেখা যাচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা শুরু করে দেই। আসসালামু আলাইকুম এন্ড ভেরি গুড মর্নিং টু ইউ অল। আশা করি তোমরা সবাই শারীরিকভাবে এবং মানসিকভাবে সুস্থ আছো। তো আমরা এই নেক্সট 1 ঘন্টা বা যতটুকু সময় লাগে আর কি আলোচনা করব। তো তার আগে আমি যে বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে গতদিন তোমরা অনেকেই আমাকে জানাচ্ছিল যে জি ম্যাডাম থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, ভেরি গুড। তোমরা একটু আমার সাথে থাকো, তাহলে আমি বেশি কমফোর্ট ফিল করবো। আচ্ছা, আমার মনে হয় তোমরা অনেকেই আছো। তোমরা গতদিন গুড মর্নিং ম্যাডাম, গুড মর্নিং। তো আমরা গতদিন যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে আমরা কিভাবে প্রসিড করব। আমরা এই যে এখন যে টপিকটা নিয়ে কথা বলছি এটা নিয়েই প্রসিড করব নাকি আমরা সুইচ করব অন্য, মানে আমরা কিন্তু পেপার 1-এ আছি, তাই না? তো আমরা কি পেপার 2 তে চলে যাব কিনা? যেমন বেশ কিছু স্টুডেন্ট আমাকে ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ তাসনিম, ঝিলকি for joining with us. Thank you so much. তো যেটা হচ্ছে যে আমরা তাহলে কি আমি তোমাদের সাথে পরে কথা বলি, আগে আমি আমার ব্যাপারটা বলে নেই, তারপরে তোমরা সবাই মিলে কম্বাইন্ড ডিসিশনে আমাকে জানাবা যে কোনটা আমাদের জন্য ভালো হবে। তো আমাদের এই ক্লাস নেওয়ার উদ্দেশ্যই ছিল যে এই সেশনটাকে ইফেক্টিভ করা, বা তোমরা যারা বিশেষ করে সামনে পরীক্ষা দিবা, ফার্স্ট পরীক্ষা দিবা, এই পরীক্ষাটা যেন তোমরা ভালোভাবে দিতে পারো। এই পরীক্ষার জন্য কিছু ইফেক্টিভ ক্লাস নিয়ে আসলে আমি সেশনটা করতে চেয়েছিলাম। তো তারই পার্ট হিসেবে আমি আসলে মনে মনে আমাকে যখন জানানো হয়েছিল যে ম্যাডাম এরকম যদি একটু ক্লাস নেন তাহলে আমাদের স্টুডেন্টদের খুব ভালো হয়, তো তখন আমি মনে মনে যেটা চিন্তা করেছিলাম সেটা হচ্ছে যে আমাদের যেহেতু তোমরা জানো বায়োকেমিস্ট্রির কন্টেন্টটাকে আমরা মেইনলি 2 ভাগে ভাগ করেছি, ডিভাইডেড ইনটু 2 পার্টস। তো এর ভিতরে পেপার 1 এবং পেপার 2। আমি তোমাদেরকে প্রথম দিনই বলেছিলাম যে পেপার 1 এর আন্ডারে আছে বায়োফিজিক্স, বায়োমলিকুলার, ডাইজেশন, অ্যাবজর্পশন, মেটাবলিজম, আর হচ্ছে ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি, ক্লিনিক্যাল অ্যান্ড এন্ডোক্রাইনোলজি। তো আমি বায়োমলিকুলস দিয়ে স্টার্ট করেছিলাম। তার মূল উদ্দেশ্য ছিল এটাই যে আমরা যখন সাধারণত আমরা হচ্ছে বোর্ড 1-এ প্রথম দিন যাই, হ্যাঁ বোর্ড 1-এ যাই। তো বোর্ড 1-এ যাওয়ার পরে তোমার প্রথমেই যে একটা বক্স তোমার সামনে থাকে, ওই বক্সে হচ্ছে যে কতগুলো কোশ্চেন দেওয়া থাকে। তো প্রথমেই কোশ্চেন থাকে বায়োফিজিক্স, বায়োমলিকুল থেকে, তারপরে ডাইজেশন, অ্যাবজর্পশন, তারপরে ক্লিনিক্যাল কেমিস্ট্রি, ক্লিনিক্যাল। এখন তোমার ভাগ্যে মনে করো বায়োমলিকুলস থেকে একটা টপিক উঠলো, অ্যাজ ফর এক্সাম্পল কার্বোহাইড্রেট, লিপিড বা প্রোটিন, যেটাই উঠুক, উঠলে তখন ওইটা সম্পর্কে কিছু একটা জানতে চাওয়া হয়। ওইটারই ডাইজেশন, অ্যাবজর্পশন, মেটাবলিজম নিয়ে যে ওইটা রিলেভেন্ট কিছু ডিজিজ দিয়ে কিন্তু তোমার পরীক্ষাটা শেষ হয়ে যায়। এই কারণেই আমি এই জিনিসটাকে এইভাবে সাজাতে চাইছিলাম। তো দেখো আমি জিনিসটাকে কিভাবে সাজাতে চেয়েছি তোমরা একটু দেখো। তারপরে তোমরা সব ফ্রেন্ডরা মিলে বসে ডিসিশন নিবা যে আমি যেভাবে চাচ্ছি এইভাবে আগালে প্রসিড করলে ভালো হয়, নাকি তোমরা যেভাবে চাও সেভাবে আমি আগাবো। তো তোমরা আমাকে জানাও, আমার জন্য কোনো প্রবলেম নাই। তো দেখো আমি এটা ভেবেছিলাম, আচ্ছা আমি বায়োমলিকুলসকে প্রথমে নিয়ে আসছি, বায়োফিজিক্সকে কেন সেপারেট করে দিলাম তার একটা কারণ আছে, আমি একটু পরে এক্সপ্লেন করতেছি। তো দেখো আমার এরকম ইচ্ছা ছিল যে আমি বায়োমলিকুলস থেকে স্টার্ট করব, করে এরপরে আমরা এখন ডাইজেশন, অ্যাবজর্পশন, মেটাবলিজমে আছি, তাই না? তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখো যে এই যে আমার ইচ্ছা ছিল যে প্রোটিন, কার্ব, লিপিড, এই তিনটা বায়োমলিকুলস সম্পর্কে আমি তোমাদেরকে একটা আগে ওভারঅল একটা আইডিয়া দিব। হ্যাঁ, ওভারঅল আইডিয়া দেওয়ার পরে মানে এটা প্রাইমারি মেটাবলিজম, তারপরে হচ্ছে যে সেটা হচ্ছে যে তোমার ওই বায়োমলিকুলস, মানে বায়োফিজিক্স, বায়োমলিকুলার যে বায়োমলিকুল গুলো আছে সেগুলো দেওয়ার পরে কিন্তু আমরা এর ডাইজেশন, অ্যাবজর্পশন মানে প্রাইমারি মেটাবলিজমে চলে আসবো। ডাইজেশন, অ্যাবজর্পশন করে অলরেডি আমরা কার্বোহাইড্রেট ডাইজেশন, অ্যাবজর্পশন মানে প্রাইমারি মেটাবলিজম করে গ্লুকোজ বানায়ে সেটা নিয়ে আমরা এখন সেকেন্ডারি মেটাবলিজম মানে ইন্টারমিডিয়েট মেটাবলিজম পর্যায়ে চলে গেছি। তো আজকে আমরা যেটা দেখবো যে এই গ্লুকোজ থেকে কিভাবে অ্যাসিটাইল কোয়ে বানানো যায়। তো আমি একইভাবে চেয়েছিলাম যে তোমাদের লিপিড সম্পর্কেও আমি এরকম আইডিয়া দিব, লিপিডের কেমিস্ট্রি সম্পর্কে পড়াবো, মানে যেটা তোমার কার্ড 1-এ আছে বায়োফিজিক্স, বায়োমলিকুলার চ্যাপ্টারে।
সেটা থেকে লিপিড সম্পর্কে ডিটেলস পড়ায়, তারপরে লিপিডের ডাইজেশন অ্যাবজর্পশন করায়, ওকে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল বানায় ওকে অ্যাবজর্পশন করায়, ওর ইন্টারমিডিয়েট মেটাবলিজম করায়, ওকে অ্যাসিটাইল কোয়ে পর্যন্ত নিয়ে আসলাম। একইভাবে প্রোটিনকে নিয়েও একই চিন্তা ছিল যে প্রোটিন সম্পর্কে পড়ায়, ওর থেকে অ্যামাইনো অ্যাসিড বানায়, তারপরে ওকে থেকে কিভাবে আমি অ্যাসিটাইল কোয়ে বানাতে পারি। এরপরে আমরা জানি যে অ্যাসিটাইল কোয়েটা হচ্ছে একটা কমন মেটাবোলাইট ফর রানিং টিসিএস সাইকেল, এবং টিসিএস সাইকেলটাকে বলা হয় যে কমন মেটাবলিক পাথওয়ে। তাহলে এই টিসিএস সাইকেলকে রান করাতে গেলে আসলে এই তিনটা বায়োমলিকুলকে দিয়েই আমরা এই টিসিএস সাইকেলকে রান করাতে পারবো। তো আমার উদ্দেশ্য ছিল যে এই তিনটা বায়োমলিকুল সম্পর্কে পড়ায়ে, এর ডাইজেশন অ্যাবজর্পশন মানে প্রাইমারি মেটাবলিজম পড়ায়ে, তারপরে ইন্টারমিডিয়েট মেটাবলিজম পড়ায়, ওকে টিসিএস সাইকেলে নিয়ে এসে ঢুকায়ে, তারপরে রেসপিরেটরি চেনে চলে যায়, আমি পুরো মেটাবলিজম শেষ করে দিব। তার সাথে রিলেভেন্ট যে ডিজিজ গুলো আসবে তখন, যেগুলো তোমাদের পরীক্ষাতে ধরা হয়, সেগুলো নিয়ে আমি আলোচনা করবো। এটা ছিল আমার প্ল্যান। এখন আর দেখো আমি কেন বায়োফিজিক্সটাকে আলাদা করে রেখেছিলাম এইবার বলছি। সেটা হচ্ছে যে পেপার 2 তে তোমরা দেখো যে বডি ফ্লুইড, রেনাল কেমিস্ট্রি, ইলেক্ট্রোলাইট, অ্যাসিড বেস ব্যালেন্স আছে। এখন তোমার বায়োফিজিক্স যে চ্যাপ্টার তোমাদের আছে ওখানে সলিউশন, তারপর হচ্ছে কলয়েড ক্রিস্টালয়েড, এগুলো ছাড়া মেজর পার্টটাই কিন্তু দখল করে আছে কি, মেজর পার্টটাই দখল করে আছে তোমার অ্যাসিড বেস, তারপরে হচ্ছে যে তোমার হচ্ছে বাফার, এগুলো। তো that topic is very much relevant to acid base balance, কারণ অ্যাসিড বেস ব্যালেন্স পড়াতে গেলে ওই জিনিসগুলো আবার রিপিট করতে হয়। তো আমার ইচ্ছা ছিল যে আমি ওই জিনিসগুলো দিয়ে স্টার্ট করে এরপরে তোমাদেরকে এই অ্যাসিড বেস ব্যালেন্স, রেনাল কেমিস্ট্রি, ইলেক্ট্রোলাইট, এই জিনিসগুলো পড়াবো। আমার এটা প্ল্যান ছিল, এবং আস্তে আস্তে আমি ফুড নিউট্রিশন এগুলো পড়াতে চেয়েছিলাম, এবং এরপরে মলিকুলার বায়োলজি, মানে আসলে আমি স্টেপ বাই স্টেপ এইভাবে আগাতে চেয়েছিলাম যে আগে পেপার 1 শেষ করবো, তারপর পেপার 2 তে যাবো। এটা ছিল আমার প্ল্যান। এখন তোমাদের কেউ কেউ আমাকে জানিয়েছো যে তোমাদের জন্য এই ফুড নিউট্রিশন, ভিটামিনস, মিনারেলস এটা পড়ালে ভালো হয়। কেউ কেউ বলেছো যে মলিকুলার বায়োলজি পড়ালে ভালো হয়। এখন আসলে আমার জন্য ডিসিশন নেওয়া টাফ হয়ে যাচ্ছে। তোমরা সবাই মিলে যদি কম্বাইন্ড ডিসিশন নিয়ে আমাকে জানা, তাহলে আমার জন্য কোনো অসুবিধা নেই। তোমরা যেটা বলবে আমি সেটা দিই, সেটা দিয়ে আগাতে থাকবো। তো এইটা আমি আমার প্ল্যানটা জানাই দিলাম। এখন তোমরা সব ফ্রেন্ডরা মিলে ডিসিশন নাও কি করবা। তো আমরা আজকের কি ক্লাস সেটা নিয়ে আলোচনা করতে চলে যাই। চলো আমরা আসলে মেইনলি আমরা কার্বোহাইড্রেট মেটাবলিজমে কিন্তু আছি, তোমরা ভুলে গেলে চলবে না। আমরা কার্বোহাইড্রেট মেটাবলিজমে আছি, এবং সেটার মেইন হচ্ছে গ্লাইকোলাইসিস। তো আজকে আমরা এই গ্লাইকোলাইসিস নিয়ে কথা বলবো। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্যাটাবলিক পাথওয়ে অর অক্সিডেটিভ পাথওয়ে for carbohydrate metabolism is glycolysis. So today we'll talk about glycolysis. So today's focus of discussion will be on glycolysis. তো আমি একটু জাস্ট প্রিভিউ করে আসি, আমি যদি প্রিভিউ না করে আসি তাহলে তোমরা জিনিসগুলো বুঝতে পারবে না। তাছাড়া এমনও তো হতে পারে যে তোমরা হচ্ছে যে অনেকেই নতুন জয়েন করেছো, তাই না? তো নতুন জয়েন যারা করেছো তাদের জন্য আমি একটু ধারাবাহিকভাবে প্রিভিয়াস জিনিস না বলে আসলে তোমরা বুঝতে পারবে না। তো আমরা দেখো, প্রথম কথা হচ্ছে যে আমরা কার্বোহাইড্রেট সম্পর্কে ওভারঅল একটা আইডিয়া নিয়েছি, যেটা আমাদের একদম বায়োফিজিক্স বায়োমলিকুল চ্যাপ্টারে আছে। সেখানে আমি কার্বোহাইড্রেট সম্পর্কে একদম ফার্স্ট ক্লাসে তোমাদেরকে পড়িয়েছি। এরপরে দেখো আমরা কিন্তু প্রাইমারি মেটাবলিজম মানে ডাইজেশন অ্যাবজর্পশন, এবং আমি তোমাদেরকে একটা কথা বারবার বলেছি যে ডাইজেশন সেসব কার্বোহাইড্রেটই হবে যেসব কার্বোহাইড্রেট আমরা খাই। সেই জন্য আমাদের ডায়েটারি কার্বোহাইড্রেট কি সেটা আমাদের জানতে হবে। তো আমরা সেটা জেনেছি যে কি কি ডায়েটারি কার্বোহাইড্রেট আমরা ইনটেক করছি, তাহলে সেইগুলো ডাইজেশন কিভাবে হয়, হয়ে অ্যাবজর্পশন হয়ে আলটিমেটলি ব্লাডে কি কি আসে। তোমরা এটাও জানো গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ এই তিনটাই আমরা আসলে পাই আমাদের ব্লাডে। তারপরেও কথা হচ্ছে যে এবং সেটা কিভাবে অ্যাবজর্পশন হয়। আমরা জানি যে অ্যাবজর্পশন মানে ইন্টেস্টিনাল এপিথেলিয়াল লেয়ারটাকে ক্রস করে ব্লাডে চলে আসা। তাহলে লুমেন থেকে, তাহলে ইন্টেস্টাইনের যে লুমেন আছে সেখান থেকে ইন্টেস্টাইনাল এপিথেলিয়াল সেলের ভিতরে কিভাবে আসে, আবার ইন্টেস্টাইনাল এপিথেলিয়াল সেল থেকে ফাইনালি ব্লাডে কিভাবে যায়। তো এখানে আমরা জানি যে এই সেল মেমব্রেনে দুই পাশে দুই রকম মেকানিজম ফলো করে। তো এটাও তোমাদেরকে অলরেডি পড়ানো হয়ে গেছে। তো আমরা কিন্তু এটা জেনে গেছি অলরেডি যে আমার ব্লাডে আলটিমেটলি গ্লুকোজ, ফ্রুক্টোজ, এই যে লাস্টের এই ছবিটা দেখলে বুঝবা, গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং গ্যালাক্টোজ ব্লাডে আসলো। এখন ব্লাডে আসলো কোন ব্লাডে? এটা কিন্তু পোর্টাল ব্লাডে আসলো। হ্যাঁ, তো এখন একটা এমসিকিউ আমরা সলভ করি। দেখো তো এখানে which of the following monosaccharide is absorbed by facilitated diffusion, এই যে একটু আগে আমরা যে ছবি দেখলাম, দেখে এখান থেকেই কিন্তু তোমরা আনসারটা দিয়ে দিতে পারবা যে এর ভিতর থেকে কোন মনোস্যাকারাইডটা কমপ্লিটলি ফ্যাসিলিটেটেড ডিফিউশনের মাধ্যমে অ্যাবজর্পশন হয়। তোমরা বলো তো, দু একজন আনসার দাও তো, একটু দেখি দু একজন আনসার দাও।
তোমরা টেক্সট করে একটু আনসার দাও যে এই যে আমরা একটু আগে কিন্তু ছবিটা দেখালাম, যদি ছবিটা একটু ভালো করে বুঝে থাকো তাহলে তোমরা অবশ্যই আনসার দিতে পারবা। আচ্ছা, তোমরা কেউ কেউ লিখেছো যে ম্যাডাম পেপার 1 আগে শেষ করেন তারপরে পেপার 2 জান। আচ্ছা, ভেরি ভেরি গুড, ভেরি ভেরি গুড। ইফাত আমান, তুমি একদম কারেক্ট আনসার দিয়েছো। কারণ হচ্ছে কিন্তু মতিউর রহমান সৈকত, তুমি গ্যালাক্টাস কেন বললা? গেলে আমি তো গতদিন তোমাদেরকে, তুমি একটু আগে তাহলে একটু ছবিটা দেখো দেখো, আমি ডিজি দিয়ে তোমাদের যেদিন পড়াইছিলাম ওইদিন বলেছিলাম ডিজি দিয়ে মনে রাখবা, গ্লুকোজ এবং গ্যালাক্টোজ সেম পাথওয়ে ফলো করে। গ্লুকোজ এবং গ্যালাক্টোজ, জিজি, গ্লুকোজ এবং গ্যালাক্টোজ সেম পাথওয়ে ফলো করে। তার মানে যখন সে লুমেন থেকে ইন্টেস্টিনাল এপিথেলিয়াল সেলের ভিতরে ঢোকে তখন সে সোডিয়াম ডিপেন্ডেন্ট গ্লুকোজ ট্রান্সপোর্টারটাকে ফলো করে। দেখো এই তুমি ছবিটা একটু খেয়াল করে দেখো, যে ভুল আনসার দিয়েছো তুমি একটু ছবিটা খেয়াল করে দেখো। দেখো গ্লুকোজ এবং গ্যালাক্টোজ, শুধুমাত্র ফ্রুক্টোজ যেটা ফ্যাসিলিটেটেড ডিফিউশন দুই পাশেই, মানে লুমেন থেকে যখন সেলের ভিতরে আসতেছে তখনও সে এই ফ্যাসিলিটেটেড ডিফিউশন, আবার যখন সেল থেকে বের হয়ে ব্লাডে যাচ্ছে তখনও ফ্যাসিলিটেটেড ডিফিউশন ব্লড টুর মাধ্যমে। কাজে এই ছবিটা যদি তোমরা একটু খেয়াল করে দেখো তাহলে কিন্তু আমি তো তোমাদেরকে স্লাইড গুলো দিয়ে দেই এবং এই স্লাইড গুলোতে কিন্তু ছবিও থাকে, তোমরা একটু প্লিজ এই ছবি দেখে পড়বা। তুমি তাসিন নূর, তুমি গ্লুকোজ গ্লুকোজ কেন বলছো? গ্লুকোজ তো হচ্ছে যে ফ্যাসিলিটেটেড ডিফিউশনের মাধ্যমে, হ্যাঁ এটা হচ্ছে যে ইন্টেস্টিনাল এপিথেলিয়াল সেলের ভিতর থেকে যখন ব্লাডে যায় তখন ব্লড টুর মাধ্যমে ফ্যাসিলিটেটেড ডিফিউশনের মাধ্যমে যায়। বাট খেয়াল করে দেখো যখন সে লুমেন থেকে সেলের ভিতরে এন্টার করে তখন তো সোডিয়াম ডিপেন্ডেন্ট কো ট্রান্সপোর্টার মানে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এর মাধ্যমে এটা ঢোকে উইথ সোডিয়ামের সাথে। এবং আমি কতদিন এটাও বলেছিলাম যে এটাই হচ্ছে সেই মেকানিজম কেন আমরা আমাদের খাবার স্যালাইন মানে ওআরএস ওরাল স্যালাইনের ভিতরে গ্লুকোজ এবং আমাকে দুটোই দিতে হয়, সোডিয়াম ক্লোরাইড এবং গ্লুকোজ দুটোই দিতে হয়, কারণ এরা হচ্ছে একজন আরেকজনের উপরে ডিপেন্ডেন্ট। সোডিয়ামকে ছাড়া গ্লুকোজ অ্যাবজর্পশন হয় না, সোডিয়ামকে ছাড়া যেমন গ্লুকোজ অ্যাবজর্পশন হয় না সেমনি গ্লুকোজ ছাড়াও সোডিয়াম অ্যাবজর্পশন হয় না। কিন্তু ডায়রিয়ার সময় কি হয়? ডায়রিয়ার সময় তোমার ডিহাইড্রেশন হয়। ডিহাইড্রেশনের সময় মানে তোমার হিউজ পরিমাণ ওয়াটার লস হয়ে গেছে, তোমাকে রিহাইড্রেট করতে হবে, মানে পুনরায় ওকে হাইড্রেট করতে হবে। তাই তখন তোমার কি দরকার? তোমার প্রচুর ওয়াটার দিতে হবে। সেই ওয়াটার, শুধু ওয়াটার তো আমার ব্লাড কখনোই ধরে রাখতে পারবে না যদি তার সাথে সলিউট না থাকে। তো সেই সলিউটই হচ্ছে তুমি সোডিয়াম দিচ্ছ এবং গ্লুকোজ দিচ্ছ, গ্লুকোজ ফর নিউট্রিশন। কিন্তু তুমি অ্যাবজর্পশন তো করাতে পারবে না, যদি সোডিয়াম না দাও গ্লুকোজ অ্যাবজর্পশন হবে না, আবার যদি গ্লুকোজ না দাও সোডিয়াম অ্যাবজর্পশন হবে না। মানে তার মানে একজন আরেকজনের কি কি বলা যায় যে একজন আরেকজনের সম্পূরক, মানে একজন আরেকজনের কমপ্লিমেন্টারি। তো এই দুইজনকে দুইজনের ভিতরে একটা কমপ্লিমেন্টারি সম্পর্ক বা রেসিপ্রোকাল সম্পর্ক, দুইজন দুইজনের হাত ধরে ভিতরে ঢুকে। এনিওয়ে তোমরা যারা যারা ভুল আনসার দিয়েছো তোমরা একটু প্লিজ দেখে নিও, গ্লুকোজ যে লিখেছো, ফ্রুক্টোজ যারা যারা লিখেছো তারা সঠিক আনসার দিয়েছো। আচ্ছা, আর আমি ওই যে বললাম যে তাহলে আমি গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং গ্যালাক্টোজ এই তিনটাকে আমি ব্লাডে নিয়ে আসলাম। এখন খেয়াল করে দেখো কোন ব্লাডে নিয়ে আসলাম? আমি তো পোর্টাল ব্লাডে নিয়ে আসলাম, পোর্টাল সার্কুলেশনের ভিতরে। আমার ইন্টেস্টাইন থেকে যে অ্যাবজর্পশন, তোমরা একটু অ্যানাটমিতে চলে যাও, তোমরা অ্যানাটমির অ্যাবডোমেনে পড়েছো, এই যে আমার যে স্মল ইন্টেস্টাইন থেকে যে অ্যাবজর্পশনটা হয় তাহলে কি হয়? এখান থেকে এই সুপিরিয়র মেজেন্টেরিক যে ভেইন এটার মাধ্যমে আমার লিভারে চলে গেল। এখন এই লিভারে যাওয়ার পরে দেখো অল ফ্রুক্টোজ এন্ড গ্যালাক্টোজ, আমরা তো কার্বোহাইড্রেট ডাইজেশনের এন্ড প্রোডাক্ট হিসেবে পাচ্ছি হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। কিন্তু আলটিমেটলি লিভারে যাওয়ার পর অল ফ্রুক্টোজ এন্ড গ্যালাক্টোজ উইল বি কনভার্টেড ইনটু গ্লুকোজ এগেইন। তার মানে আমার সিস্টেমিক সার্কুলেশনে যেটা আমি পাবো সেটা হচ্ছে অনলি গ্লুকোজ। এই জন্যই ব্লাড গ্লুকোজ মানে গ্লুকোজের একটা নাম হচ্ছে সুগার। আমরা আসলে ব্লাড সুগার বলতে যেটা বুঝি সেটা এক্সক্লুসিভলি গ্লুকোজ। এরপরে আমরা গিয়েছিলাম যে তোমার সিস্টেমিক সার্কুলেশনে পাঠিয়ে দিলা, তুমি এই গ্লুকোজকে তুমি সিস্টেমিক সার্কুলেশনে পাঠিয়ে দিলা। এখন আমার এই গ্লুকোজ এই যে খেয়ে দিয়ে ডাইজেশন করে অ্যাবজর্পশন করে ব্লাডে নিয়ে আসলাম, নিয়ে এসে আমার উদ্দেশ্য কি? উদ্দেশ্য তো এই ব্লাডের মাধ্যমে আমার সমস্ত শরীরের সমস্ত জায়গায় ছড়ায় দেয়া, সব ছেলে ছড়ায় দেওয়া। এখন সব ছেলে আমি ছড়াই দিতে চাচ্ছি, কিন্তু সমস্যা একটাই, সেটা হলো যে গ্লুকোজ, আমি বলেছিলাম গ্লুকোজ ওয়াটার সলিউবল, এখনো চাইলেও সব সেলের ভিতরে এন্টার করতে পারবে না। তাহলে ওর সেলুলার এন্ট্রির জন্য আমার কি লাগবে? সেলুলার এন্ট্রির জন্য তোমরা যদি কেউ কেউ কোনো কোশ্চেন না বুঝো তাহলে প্লিজ এখানে তোমরা কোশ্চেন গুলো দিয়ে রেখো, আমি আবার আমার অবসর টাইমে বসে বসে কোশ্চেন গুলো দেখে আমি তোমাদেরকে আনসার দিয়ে দিতে পারবো। আর আমাদের তো গ্রুপ আছে, গ্রুপেও দিতে পারো।
তোমাদের ইচ্ছা, বা এই মুহূর্তে অনেক সময় হয় না যে এই ক্লাসের মোমেন্টে তোমার একটা কোশ্চেন মনে পড়তেছে, পরে হয়তো এই কোশ্চেনটা মনে থাকে না, তাহলে এই মুহূর্তে যদি কোনো কোশ্চেন তোমার মনে পড়ে তুমি সাথে সাথে এখানে ইনবক্স করে রেখে দাও, আমি আমার সুযোগ মতো পরে আনসার দিয়ে দিব। আচ্ছা, তাহলে তোমরা এটাও আমি গতদিন তোমাদের সাথে আলাপ করে ফেলেছিলাম যে শুধুমাত্র মাসল মানে কি, অল কাইন্ড অফ মাসল, স্কেলেটাল মাসল, হার্ট মাসল, সব ধরনের মাসলের ভিতরেই, মাসল সেলের ভিতরে যদি তুমি গ্লুকোজ ঢুকাতে চাও তাহলে তোমার ইনসুলিন লাগবে, আর একটা হচ্ছে এডিপোস টিস্যুতে। আর বাকি অন্যান্য যত তোমার আমার বডিতে যত অর্গান আছে তার ভিতরে তার যত সেল আছে কোনোটাতেই গ্লুকোজ এন্ট্রির জন্য কোনো ইনসুলিন সেন্সিটিভ মানে ইনসুলিন ডিপেন্ডেন্ট কোনো ট্রান্সপোর্টার লাগবে না। কিন্তু আমাদের বডিতে আমরা জানি যে অনেক গ্লুকোজ ট্রান্সপোর্টার আছে, 1 থেকে 1 to 14 14টা মতো গ্লুকোজ ট্রান্সপোর্টার আছে। তার ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট কতগুলো ট্রান্সপোর্টার নিয়ে আসলে আমরা কথা বলি বা কাজ করি, কিন্তু তুমি সবসময় এই GLUT4টা ভুলে যেও না। GLUT4 মনে রাখবা যে GLUT4 কোথায় কোথায় আছে। কার্বোহাইড্রেটের ইন্টারমিডিয়েট মেটাবলিজম, আমাকে সাদ গতদিন, সাদ আজকে আছে কিনা আমি জানি না, সাদ গতদিন আমাকে এটা নিয়ে অনেক কোশ্চেন করেছিল। আচ্ছা সাজিদ তুমি আছো? থ্যাংক ইউ ভেরি মাচ। তো সাদ আমাকে গতদিন এটা নিয়ে প্রশ্ন করেছিল যে ইন্টারমিডিয়েট মেটাবলিজম বলতে আসলে কি বোঝায়। আসলে তোমাদের এটা নিয়ে অনেক কনফিউশন আছে। এখন দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা কিন্তু আরবিট্রারি মানে নিজেদের মতো করে একটা ক্লাসিফিকেশন করে নিয়েছি মেটাবলিজমের, ক্লাসিফিকেশন বা স্টেজিং করে নিয়েছি, ডিভাইড করে নিয়েছি। বইতে দেওয়া আছে হচ্ছে ক্যাটাবলিজমের 3টা ডিফারেন্ট স্টেজ আছে বা 3টা ফেজ আছে। সেই ফেজটা হচ্ছে স্টেজ 1, যেটা হচ্ছে যে ডাইজেশন হয়ে তোমার লার্জার মলিকুল গুলো তার হচ্ছে যে সিম্পলার মলিকুল বা মোনোমারে কনভার্ট হলো। সেম জিনিস কিন্তু তোমার সেলের ভিতরেও হবে। খেয়াল করে দেখো, তোমার বডির ভিতরে গ্লাইকোজেন হিসেবে জমা আছে, তোমার বডির ভিতরে ট্রায়াসাইক্লিসাইড হিসেবে জমা আছে, তাহলে সেগুলো যখন ভাঙবে সেটা, আর এই যে ডাইজেশন অ্যাবজর্পশন, এইটা কিন্তু সেম টাইপের প্যারালাল একটা রিঅ্যাকশন। একটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেমের ভিতরে ডাইজেশন, সেটাকে আমরা ডাইজেশন বলছি, বা এই যে ব্রেকডাউন যেটা হচ্ছে সেলের ভিতরে, সেটাও কিন্তু একটা মেটাবলিজম, মানে এখানে কিন্তু একটা ক্যাটাবলিজম হচ্ছে, মানে লাইসিস হচ্ছে, ভাঙছে। আবার তোমার যে মেটাবলিজম যেটা, এটাও কিন্তু ভাঙা, কিন্তু এখানে এই ফার্স্ট স্টেজে আমরা আসলে কোনো এনার্জি প্রডিউস করতে পারি না। আর আমরা ইন্টারমিডিয়েট মেটাবলিজমে কেন আমার অ্যানাবলিক এবং ক্যাটাবলিক দুইটা পাথওয়েই অপারেটিভ থাকবে, কেন দুইটা পাথওয়েই আমরা চালাইতে পারবো, সেটার আনসার হচ্ছে এই যে তুমি স্টেজ 1 এর কথা চিন্তা করো, স্টেজ 1 এর সবগুলো কি থাকে, সবগুলো পলিমার ফর্মে থাকে বা এগুলো ম্যাক্রোমলিকুলার ফর্মে থাকে। কিন্তু আমার কোনো জিনিস অ্যানাবলিজম করতে গেলে কি লাগবে, আমার হচ্ছে মনোমার লাগবে। সেই সময় তো আমি মনোমারটা আমার হাতে নাই, তাহলে আমি ফার্স্ট স্টেজে ওটাকে মনোমারে কনভার্ট করব। ইন্টারমিডিয়েট মেটাবলিজমে যাওয়ার পরে মানে সেকেন্ডারি মেটাবলিজমে যাওয়ার পরে সেই মনোমার দিয়ে কিন্তু আমি পলিমারও বানাতে পারবো। আবার এট দ্য সেম টাইম আমি যখন কোনো কিছু সিনথেসিস করতে যাই মানে অ্যানাবলিজম করতে যাই, আমার কি লাগে, আমার এনার্জি লাগে। সেই এনার্জি আমি কোথা থেকে পাবো, তাহলে আমাকে ক্যাটাবলিক পাথওয়ে চালাতে হবে। তাহলে ক্যাটাবলিক পাথওয়েও আমি সাইড বাই সাইড চালাতে পারবো। ক্যাটাবলিক পাথওয়ে চালায়ে আমি এনার্জি রিলিজ করব, সেই এনার্জি কাজে লাগায়ে কিন্তু আমি আমার অ্যানাবলিজম করব, মানে আমি বিল্ড করব, কোনো কিছু তৈরি করব। তাহলে ইন্টারমিডিয়েট মেটাবলিজম বলতে কি বুঝি, দেখো এই জিনিসটা এরকমই যে তুমি তোমার মতো করে ডেফিনিশন বানানো, আমি এটা আমার মতো করে বানিয়েছি যে পোস্ট অ্যাবজর্পটিভ অ্যানাবলিক এন্ড ক্যাটাবলিক ফেট অফ গ্লুকোজ আপন এন্ট্রি ইনটু দ্য সেল বিফোর গোয়িং টু রেসপিরেটরি চেন। আচ্ছা, এই রেসপিরেটরি চেনে যাওয়ার আগ পর্যন্ত গ্লুকোজের ভাগ্যে যা কিছু ঘটবে সেটা অ্যানাবলিক ফেটও হতে পারে, ক্যাটাবলিক ফেটও হতে পারে। এই সমস্ত কিছু মিলেই হচ্ছে ইন্টারমিডিয়েট মেটাবলিজম বা সেকেন্ডারি মেটাবলিজম। আর আমরা তো জানি যে মেটাবলিজম ইনক্লুডস বোথ পাথওয়ে, অ্যানাবলিজম এন্ড ক্যাটাবলিজম। তাহলে ইন্টারমিডিয়েট মেটাবলিজমের ভিতরে আসলে কি কি পড়লো, এর ভিতরে দেখো অল অ্যানাবলিজম, যত ধরনের অ্যানাবলিজম আছে সবগুলো, প্লাস সেকেন্ড ফেজ অফ ক্যাটাবলিজম আপ টু টিসিএস সাইকেল পর্যন্ত। কিন্তু রেসপিরেটরি চেনে চলে গেলে কিন্তু ওটা এক্সক্লুসিভলি ক্যাটাবলিক। আবার ফার্স্ট স্টেজ তুমি চিন্তা করে দেখো, আমাদের 3টা স্টেজ আছে, 3টা স্টেজ অফ ক্যাটাবলিজম আছে, তার ভিতরে ফার্স্ট স্টেজ হচ্ছে এক্সক্লুসিভলি ক্যাটাবলিক। আবার একদম লাস্ট স্টেজ রেসপিরেটরি চেন, ওটাও এক্সক্লুসিভলি ক্যাটাবলিক, কারণ ওইখানে যে মেইন এনার্জি এটিপি প্রোডাকশনটা হয়। তাহলে মাঝামাঝি যে জায়গাটা থাকলো সেই জায়গাটা কি, সেই জায়গাটা হচ্ছে ইন্টারমিডিয়ারি, যেখানে তুমি আসলে দুইটা পাথওয়ে চালাতে পারবা, অ্যানাবলিক পাথওয়ে চালাতে পারবা, ক্যাটাবলিক পাথওয়ে চালাতে পারবা। এখন এই যে এটা আমি আসলে সাদ কোশ্চেনটা করেছে বলে সাদ আমি জানি না আছো কিনা,
তাহলে তুমি এই জিনিসটা একটু দেখে নাও যে এই যে আমি তোমাদের বলেছিলাম যে এইটা যে এই যে গ্লুকোজ আমরা ডায়েট থেকে কি খেলাম, ডায়েট থেকে পেলাম হচ্ছে কার্বোহাইড্রেট। তো কার্বোহাইড্রেট ডায়েট থেকে পাওয়ার পরে এটাকে আমি ডাইজেশন করাবো, ডাইজেশন করাই অ্যাবজর্পশন করাই এই সেলুলার আপটেক করালাম গ্লুকোজকে। এখন দেখো এই যে গ্লুকোজকে সেলুলার আপটেক করানোর পরে কিন্তু আমি এই যে অ্যানাবলিক পাথওয়ে চলে যেতে পারি, অ্যানাবলিক পাথওয়ের দিকে চলে যেতে পারি, মানে গ্লাইকোজ বানায় ফেলতে পারি। অথবা এইটা দিয়ে আমি কি করতে পারি, আমি রাইবোজ সুগার বানায় ফেলতে পারি ফর সিনথেসিস অফ ডিএনএ আরএনএ। এছাড়াও আমি কি করতে পারি, আমি এই যে ট্রায়োস ফসফেট থেকে আমি ট্রায়াসাইল গ্লিসারল বানায় ফেলতে পারি, তার মানে লাইপোজেনেসিস করতে পারি। তাহলে এই সবগুলোই কিন্তু আমার কি হলো, অ্যানাবলিক পাথওয়ে। আবার এট দ্য সেম টাইম দেখো আমার এনার্জি প্রয়োজন, আমি ক্যাটাবলিক পাথওয়ের দিকে চলে গেলাম। অথবা আমি এখান থেকে গ্লুকোনিওজেনেসিসের মাধ্যমে গ্লুকোজও বানায় ফেলতে পারি, এই যে গ্লাইকোজেনোলাইসিস করতে পারি। তার মানে ক্যাটাবলিক পাথওয়ে, অ্যানাবলিক পাথওয়ে দুইটা পার্টি থাকবে, দুইটা পাথওয়ে থাকবে ইন দা ইন্টারমিডিয়ারি মেটাবলিজম সেকশনে। আর সবসময় খেয়াল করে দেখো যে ক্যাটাবলিজমের যে স্টেজ গুলো আছে এটা বইতে একটা ডিমার্কেশন লাইন দিয়ে দিয়েছে, বাট এই যে মেটাবলিজমের যে ডিমার্কেশন লাইন আমরা নিজেরা বানিয়েছি এটা কিন্তু পুরোটাই আরবিট্রারি, আমরা আমাদের নিজেদের সুবিধার্থে জিনিসটা তৈরি করে নিয়েছি, আমাদের মনে রাখার সুবিধার্থে। তো লেটস প্রসিড। এখন আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখন খেয়াল করে দেখো, এটা তোমাদের পরীক্ষা হওয়ার হামেশা খুবই আসে, তোমাদের রিটেনে আসে, তোমাদের ভাইভাতে জিজ্ঞাসা করা হয়। আমি এখানে ভাগ ভাগ করে দিয়েছি এই জন্যে, তুমি একবারও বলে দিতে পারো, ভাগ ভাগ করে বললে তোমার ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। বাট একবারে বলতে যে তোমরা অনেক সময় ভুলায় ফেলো আর বলতে পারো না। তোমাকে যদি জিজ্ঞাসা করি ইন্টারমিডিয়ারি মেটাবলিজম অফ গ্লুকোজ কি, অথবা তোমাকে যদি জিজ্ঞাসা করি ইন্টারমিডিয়ারি মেটাবলিজম অফ কার্বোহাইড্রেট কি, আনসার কিন্তু সেম হবে। প্লিজ ডোন্ট ফরগেট ইট, এটা একদম ভুলবা না, একই আনসার হবে। আচ্ছা স্যার তুমি আছো, স্যার তুমি আমি যে এতক্ষণ এক্সপ্লেন করলাম, ডিড ইউ আন্ডারস্ট্যান্ড? তুমি যদি বুঝে থাকো তাহলে একটু প্লিজ আমাকে জানাও যে ম্যাডাম আমি বুঝেছি। তা না হলে এই জিনিসটা আমাকে আরেকবার, আমি ক্লাসের লাস্টে আমি আরেকটা স্লাইড রেখেছি যে যদি আমি সময় পাই তাহলে আই উইল এক্সপ্লেইন ইট লেটার আফটার কমপ্লিশন অফ মাই দিস টপিক। তো আমার মনে হয় এরকম যদি তুমি ভাগ করে বলো তাহলে খুব ভালো হয়, যে ইন্টারমিডিয়েট মেটাবলিজম অফ কার্বোহাইড্রেট ধরলো তোমাকে, অথবা ইন্টারমিডিয়েট মেটাবলিজম অফ গ্লুকোজ ধরলো, এটা তোমার এসএকিউ মানে প্রশ্ন, রিটেনেও তোমার প্রশ্ন আসে। তখন তুমি কি করবা, এই দুই ভাগে ভাগ করে নাও, কিছু অ্যানাবলিক ফেট আছে কিছু ক্যাটাবলিক ফেট আছে, তাহলে তুমি মনে রাখতেও তোমার সুবিধা হবে, সুন্দর করে তুমি বলতে পারবা। তাহলে অ্যানাবলিক ফেটের ভিতরে কি কি আছে, গ্লাইকোজেনেসিস, যেটা হচ্ছে যে এই যে গ্লুকোজ থেকে তুমি আবার যদি গ্লাইকোজেন বানায় ফেলো, আমরা জানি যে ইট ইজ জাস্ট পলিমারাইজেশন। তাহলে স্যার তুমি বুঝতে পেরেছো আশা করি, থ্যাংক ইউ ভেরি মাচ। এরপরে গ্লুকোনিওজেনেসিস মানে গ্লুকোজকে আমরা সিনথেসিস করতে পারি সাম নন কার্বোহাইড্রেট সোর্স থেকে। তো সেটা আমরা গ্লুকোনিওজেনেসিসের এই পাথওয়েটা তো আমরা পরে ডিটেইলস একটু পড়বই। এছাড়া আমরা লাইপোজেনেসিস, আমি তোমাদেরকে কতদিনও বলেছি যে আমরা গ্লুকোজ থেকে ফ্যাটি অ্যাসিড বানাতে পারি, গ্লুকোজ থেকে গ্লিসারল বানাতে পারি। আর এই ফ্যাটি অ্যাসিড গ্লিসারল দুইটা যদি বানাই তাহলে কি করবো, এদেরকে আমি কি করবো, এদেরকে একটা বন্ডের মাধ্যমে আটকায় দিব, যেটাকে এস্টারিফিকেশন বলে। এস্টারিফিকেশনের মাধ্যমে আটকায় দিলে ট্রায়াসাইল গ্লিসারল হয়ে গেল, তাহলে আমি গ্লুকোজ থেকে ইজিলি ফ্যাট বানায় ফেলতে পারবো। ইন্টারমিডিয়েট মেটাবলিজম অফ গ্লুকোজ আন্ডারে এবার আমরা চলে আসলাম ক্যাটাবলিক ফেট। হ্যাঁ, ক্যাটাবলিক ফেট কি কি আছে, ক্যাটাবলিক ফেটের এক নাম্বারই আছে হচ্ছে গ্লাইকোলাইসিস, এটার আরেকটা নাম হচ্ছে এমডেন মেয়ার পাথওয়ে। এটা হচ্ছে গ্লুকোজ অক্সিডেশনের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পাথওয়ে। এরপরে দেখো আমি গ্লাইকোলাইসিস করে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে পাইরুভেট। তো এখন আমি তো বলেছি যে আমি তোমাদেরকে অ্যাসিটাইল কোয়ে বানানো পর্যন্ত পড়াবো, তাহলে আমি অ্যাসিটাইল কোয়ে তো বানাতে গ্লাইকোলাইসিস করলাম ঠিকই, কিন্তু অ্যাসিটাইল কোয়ে তো বানাতে পারলাম না। তাহলে অক্সিডেশন অফ পাইরুভেট টু অ্যাসিটাইল কোয়ে, তাহলে আজকে আমি গ্লাইকোলাইসিস অ্যাজ ওয়েল অ্যাজ অক্সিডেশন অফ পাইরুভেট টু অ্যাসিটাইল কোয়ে এইটুকু পর্যন্ত পড়ায় রেখে দিব। আমি তোমাদেরকে অলরেডি বলেছি এইটুকু পর্যন্ত পড়ায় রেখে দিব, রেখে দিয়ে আমি লিপিডে চলে যাব। লিপিডের কেমিস্ট্রি পড়াবো, পড়ায় লিপিড ডাইজেশন অ্যাবজর্পশন পড়ায়, লিপিডকে দিয়ে আবার কিভাবে অ্যাসিটাইল কোয়ে বানানো যায় সেটা বানাবো। প্রোটিনকেও ঠিক একইভাবে পড়ায়, ওকে দিয়ে আবার অ্যাসিটাইল কোয়ে বানাবো, বানায় নিয়ে এসে এই এই তিনজনকে থেকে একটা কমন মেটাবলাইট অ্যাসিটাইল কোয়ে বানালাম। বানানোর পর তখন আমি এটাকে দিয়ে কিভাবে টিসিএ সাইকেল রান করানো যায় তোমাদের সেই টিসিএ সাইকেলটা পড়াবো। পড়ানোর পরে আমি রেসপিরেটরি চেনে যে আমরা ফাইনাল অক্সিডেশন কিভাবে করি, করে ওখান থেকে আমরা কিভাবে এটিপি জেনারেট করি, এই জিনিসটা সম্পর্কে আলোচনা করব। তো চলো লেটস প্রসিড, লেটস গো টু দ্য গ্লাইকোলাইসিস। কারণ গ্লাইকোলাইসিস থেকে কি বলা হয় জানো, গ্লাইকোলাইসিস ইজ এট দ্য সেন্টার অফ কার্বোহাইড্রেট মেটাবলিজম। এটা হচ্ছে একদম সেন্টারে বসে আছে, কার্বোহাইড্রেট মেটাবলিজমের সেন্টারে বসে আছে গ্লাইকোলাইসিস। কারণ দেখো ভার্চুয়ালি সব সুগারই আলটিমেটলি এই ওদেরকে, যে আমি ডায়েট থেকে গ্লুকোজ ফ্রুক্টোজ গ্যালাক্টোজ পেলাম, তোমাদেরকে আমি এটাও দেখাবো যে কিভাবে ফ্রুক্টোজ থেকে আবার
ফ্রুক্টোজ থেকে গ্লুকোজে চলে আসতে পারে, গ্যালাক্টোজ থেকে অবশ্যই কিভাবে গ্লুকোজে চলে আসতে পারে। তো আমি ডায়েট থেকে যাই খাই সেটা হোক, অথবা আমার বডি গ্লাইকোজেন ভেঙে গ্লাইকোজেনোলাইসিসের মাধ্যমে গ্লুকোজ তৈরি করুক, যেভাবে হোক না কেন আলটিমেটলি আমাকে এই গ্লাইকোলাইটিক পাথওয়ের মধ্যে দিয়েই যেতে হয়। এই জন্যই এটাকে বলা হয় যে গ্লাইকোলাইসিস ইজ এট দ্য সেন্টার অফ দ্য, বলা হয় যে গ্লাইকোলাইসিস ইজ দ্য হাব। তোমরা এই কথাটা দেখো, লিপিং কটে লেখা আছে গ্লাইকোলাইসিস ইজ at the hub of carbohydrate metabolism, মানে একদম সেন্টার পয়েন্ট অফ কার্বোহাইড্রেট মেটাবলিজম। তাহলে আমরা চলো আগাতে থাকি, তাহলে চলে যাই আমরা গ্লাইকোলাইসিসে। গ্লাইকোলাইসিস জিনিসটা কি খেয়াল করে দেখো, নাম শুনলে কিন্তু বোঝা যায়। সেটা হচ্ছে যে গ্লাইকোল মানে হচ্ছে গ্লুকোজ, তাই তো? নাম শুনে কিন্তু বোঝা যায়। আসলে ওই যে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, আর এখানে হচ্ছে এই মলিকুল তোমার নাম কি এই ডেফিনেশনের ভিতরেই পরিচয়। তুমি এটা ডিফাইন করো, দেখবা তোমার ওর পরিচয় বের হয়ে আসবে। ভাঙলে ওর পরিচয় বের হয়ে আসবে, নাম দিয়ে তুমি ওর পরিচয় বের। তাহলে গ্লাইকো মানে হচ্ছে গ্লুকোজ, আর লাইসিস মানে ভাঙা, ব্রেকডাউন। গ্লাইকোলাইসিস মানে আমরা গ্লুকোজকে ব্রেকডাউন করবো, খুব সহজ কথা। এখন তোমরা সবাই জানো গ্লুকোজ হচ্ছে একটা 6 কার্বন কন্টেইনিং কম্পাউন্ড, তাই না? গ্লুকোজ একটা 6 কার্বন কন্টেইনিং কম্পাউন্ড। এখন এই 6 কার্বন কন্টেইনিং কম্পাউন্ডকে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি পাবো? আমরা জানি যে গ্লুকোজ ভেঙে আমরা পাইরুভেট তৈরি করব ইন অ্যারোবিক কন্ডিশন। ইন অ্যানারোবিক কন্ডিশন আমরা ল্যাকটেট তৈরি করব, কিন্তু সেটা ওই 2 মলিকুল অফ ল্যাকটেটই হবে। তাহলে দেখো আমার এই যে ভেঙে ফেললাম, মাঝখান দিয়ে স্প্লিট করে ফেললাম, মানে ভেঙে ফেললাম, ভেঙে 6 মলিকুলকে 2 ভাগ করলে তাহলে কি হয়ে গেল? 3 মলিকুল। তারে 3 কার্বন কন্টেইনিং 2টা পাইরুভেট আমরা পাবো। খুব সহজ কথা, এটা মাথায় নিয়ে আমরা চলো এখন যাত্রা শুরু করি, তাহলে তোমাদের এই গ্লাইকোলাইসিস বোঝাটা অনেক ইজি হবে। আচ্ছা, এখন একটা জিনিস সেটা তোমাদের পরীক্ষা তো খুব আসে, সেটা হলো যে এই কম্পার্টমেন্ট, যে এই যে বিভিন্ন আমাদের মেটাবলিক পাথওয়ে গুলো আছে কোনটা কোন কম্পার্টমেন্টে হয়, এটা নিয়ে তোমাদেরকে অনেক সময় প্রশ্ন করা হয়। আচ্ছা বলো তো এটা কোন কম্পার্টমেন্টে হয়, এই গ্লাইকোলাইসিস কোন কম্পার্টমেন্টে হয়, টিসিএ সাইকেল কোন কম্পার্টমেন্টে হয়, বেটা অক্সিডেশন কোন কম্পার্টমেন্টে হয়? তোমরা হঠাৎ করে আহ মানে খেয়ে হারায় ফেলো, বলতে পারো না। তো আমি তোমাদের কাছে একটা ট্রিক শিখাই দিতে চাই, সেটা হলো যে দেখো আমরা তো এর আগে পড়েছিলাম স্টেজেস অফ, খেয়াল করে দেখো স্টেজেস অফ ক্যাটাবলিজম। আর এখন আমি যে কথাটা বলতেছি সেটা হচ্ছে যে তোমাদের 2-1 বন্ধু দেখো ইয়েতে টেক্সট করতেছে, ওই যে আমাদের টেলিগ্রামে টেক্সট করতেছে যে ম্যাডামের ক্লাস কি আজ আছে, ওদেরকে একটু প্লিজ জানাও যে ম্যাডামের ক্লাস স্টার্ট হয়ে গেছে এন্ড দে ক্যান জয়েন নাও। তো আচ্ছা, তো আমরা এর আগে পড়েছিলাম হচ্ছে স্টেজেস অফ ক্যাটাবলিজম। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে স্টেজেস অফ অক্সিডেশন। মানে আমরা কিন্তু ক্যাটাবলিজমের ফার্স্ট স্টেজ ক্রস করে ফেলছি, করে আমরা এখন সেকেন্ড স্টেজে আছি। সেকেন্ড স্টেজে এসে আমরা অক্সিডেশন করতেছি। অক্সিডেশন না করলে কিন্তু আসলে এনার্জি রিলিজ করতে পারবো না। তো সেকেন্ড স্টেজ অফ অক্সিডেশনে খেয়াল করো যে এই অ্যাসিটাইল কোয়ে বানানো পর্যন্ত এটাকে ওরা বলতেছে হচ্ছে স্টেজ 1। অ্যাসিটাইল কোয়ে বানানো পর্যন্ত হচ্ছে স্টেজ 1। কিন্তু তোমরা একটা জিনিস মনে রাখো, এই যে আমি একটা রেড মার্ক দিয়ে দিয়েছি, এই পাইরুভেটটাকে তোমরা একটা ল্যান্ডমার্কের মতো ইউজ করবা। তাহলে পাইরুভেটের উপর পর্যন্ত চলে যাবা, যা যা হচ্ছে প্রসেস, মানে আইদার ক্যাটাবলিক পাথওয়ে হতে পারে অথবা অ্যানাবলিক পাথওয়ে হতে পারে, যে সমস্ত পাথওয়ে গুলো এই পাইরুভেট থেকে শুরু করে উপর পর্যন্ত হবে, এই সবগুলোই সাইটোপ্লাজমের ভিতরে হবে। আর যেগুলোই দেখবা যে পাইরুভেট থেকে নিচের দিকে, মানে পাইরুভেট থেকে আইদার অ্যাসিটাইল কোয়ে তৈরি করতে হচ্ছে অথবা অ্যাসিটাইল কোয়ে কে এসে এই টিসিএস সাইকেলে রান করতে হচ্ছে, অথবা এই রেসপিরেটরি চেনে যেতে হচ্ছে, অথবা কিছু কিছু জিনিস আছে যেমন বেটা অক্সিডেশন, ওটা থেকে তো আমরা ডিরেক্টলি অ্যাসিটাইল কোয়ে তৈরি করি। সেই কারণেই কিন্তু তোমার ওই জিনিসগুলো সবই হবে কোথায়? মাইটোকন্ড্রিয়ার ভিতরে। জাস্ট আমি তোমাদেরকে একটা ট্রিক শিখাই দিয়ে রাখলাম, এটা যখন তোমরা পড়তে বসবা তখন দরকার হলে এই স্লাইডটা সামনে নিয়ে বসো, অথবা এইটা মনে মনে একটু থিঙ্ক করে নিও যে ম্যাডাম কি বলছিল যে পাইরুভেট থেকে উপর পর্যন্ত যা কিছু ঘটনা ঘটতেছে সব কি, সবগুলোই হবে হচ্ছে সাইটোপ্লাজমের ভিতরে। আর পাইরুভেট থেকে নিচের দিকে আসতে নামতে গেলে যা যা ঘটনা ঘটবে সেই সব কিছুই হবে মাইটোকন্ড্রিয়াতে। এবার চলো দেখা যাক কি আসলে ঘটনাগুলো ঘটে। দেখো সাইটোসলে আমাদের কোন কোন পাথওয়ে গুলো, কোন পাথওয়ে, ইট কুড বি অ্যানাবলিক পাথওয়ে, ইট কুড বি ক্যাটাবলিক পাথওয়ে, কোন পাথওয়ে সাইটোসলে হয়, এই জিনিসটা একটু দরকার হলে তোমরা মনে রেখো, মনের ভিতরে গেঁথে নিও। এই ছবিটাই দরকার হলে তোমরা তোমাদের মনের ভিতরে গেঁথে নিও।
যেমন গ্লাইকোলাইসিস আমরা জানি এটা তো পাইরুভেট পর্যন্ত হবে, গ্লাইকোলাইসিস মানে আপ টু পাইরুভেট পর্যন্ত হবে, তাহলে ওটা অবশ্যই সাইটোসলে হবে। এরপরে দেখো গ্লাইকোজেনোলাইসিস, গ্লাইকোজেনেসিস মানে কি? গ্লাইকোজেনেসিস মানে হচ্ছে যে তোমার গ্লুকোজ থেকে গ্লাইকোজেন বানানো, তাহলে এটা তো পাইরুভেটের নিচে নামে নাই, গ্লুকোজ থেকে সে গ্লাইকোজেন বানায় ফেলছে, তাহলে পাইরুভেটের উপরেই আছে, তাহলে এটা অবশ্যই তাহলে সাইটোসলে হবে। এরপরে গ্লাইকোজেনোলাইসিস কি করতেছে? ওই যে তুমি গ্লাইকোজেন বানায় রাখছিলে সেটারে ভেঙে আবার গ্লুকোজ বানাচ্ছে, পাইরুভেটের নিচে কিন্তু সে নামে নাই, তাহলে এটা অবশ্যই সাইটোসলেই হবে। এরপরে আসো পেন্টোজ ফসফেট পাথওয়ে বা হেক্সোজ মনোফসফেট শান্ট, এটাও কিন্তু এই গ্লুকোজ মেটাবলিজমের আরেকটা অল্টারনেটিভ পাথওয়ে, এটা আমি তোমাদেরকে পড়াবো। এটাও কিন্তু এই পাইরুভেটের নিচে না, পাইরুভেটের উপরেই, কাজেই এটা কোথায় হবে? এইটাও অবশ্যই সাইটোসলে হবে। ফ্যাটি অ্যাসিড সিনথেসিস, আমি তো আগে তোমাদের বললাম যে আমরা গ্লিসারল বানাতে পারি, তারপরে হচ্ছে ফ্যাটি অ্যাসিড তৈরি করতে পারি আমরা গ্লুকোজ থেকে। এটাও হচ্ছে যে তোমার একটু পরের স্টেপে আমি তোমাদেরকে দেখাবো না যে কিভাবে কোন স্টেপ থেকে যে তোমরা ফ্যাটি অ্যাসিড সিনথেসিস করতে পারো, তাহলে ওইটাও আসলে কোথায় হয়? সাইটোসলের ভিতরেই হয়। তার মানে যদি লাইপোলাইসিস, যদি ফ্যাটি অ্যাসিড সিনথেসিস ওখানে হয়, লাইপোলাইসিস যেটা মানে টিএজি ব্রেকডাউন, সেটাও তাহলে সাইটোসলের ভিতরেই হবে। আচ্ছা, এরপরে তুমি এসো মাইটোকন্ড্রিয়াতে কোন কোন সাইকেল হয়, ওই যে বাকি যে জিনিসগুলো টিসিএ সাইকেল মানে অ্যাসিটাইল কোয়ে তৈরি করা থেকে শুরু করে অ্যাসিটাইল কোয়ে নিয়ে যা কিছু কাজ কারবার সব কিছুই হবে তোমার মাইটোকন্ড্রিয়ার ভিতরে। যেমন টিসিএ সাইকেল তো আসলে অ্যাসিটাইল কোয়ে এবং অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এই দুটাকে দিয়ে আমরা রান করাই, চলতে থাকে। এরপরে অক্সিডেটিভ ফসফোরাইলেশন কোথায় হয়? এটা অক্সিডেটিভ ফসফোরাইলেশন মানে হচ্ছে রেসপিরেটরি চেইন, তো এটা তো অবশ্যই মাইটোকন্ড্রিয়ার ভিতরে হবে। বেটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড মানে ওখানে আমি তৈরি করি হচ্ছে অ্যাসিটাইল কোয়ে, তাহলে অ্যাসিটাইল কোয়ে বানাতে গেলে তো অবশ্যই আমাকে মাইটোকন্ড্রিয়ার ভিতরে যেতে হবে। এরপরে কিটোন বডি ফর্মেশনও শুরুই হয় আমার কি দিয়ে? কিটোন বডি ফর্মেশনের আমার হচ্ছে যে সাবস্ট্রেটই হচ্ছে অ্যাসিটাইল কোয়ে, তাহলে যে জিনিস যে প্রসেসের সাবস্ট্রেটই অ্যাসিটাইল কোয়ে, তাহলে সেটা নিশ্চয়ই অবশ্যই আমার কোথায় হবে? মাইটোকন্ড্রিয়ার ভিতরে হবে। তো এইটাই হচ্ছে আমি মোটামুটি এক্সপ্লেন করলাম, পরে তোমরা একটু ভালো করে যখন পড়তে বসবা তখন ভালো করে দেখে নিও। আর কয়েকটা দুইটা হচ্ছে যে তোমার পাথওয়ে আছে, যেমন গ্লুকোনিওজেনেসিস এবং ইউরিয়া সিনথেসিস, এটা তোমাদেরকে যখন পড়াবো তখন তোমরা দেখো যে এটা আসলে দুইটা জায়গায় হয়। গ্লুকোনিওজেনেসিস এর ফার্স্ট দুইটা স্টেপ হয় হচ্ছে উইদিন দা মাইটোকন্ড্রিয়া, আর লাস্টের বাকি স্টেপ গুলো যে হবে হচ্ছে তোমার সাইটোসলে। এই ইউরিয়া সিনথেসিস এর ক্ষেত্রেও এরকম আছে যে কয়েকটা স্টেপ হয় হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়াতে, আর কয়েকটা স্টেপ হয় যে তোমার সাইটোসলে। আচ্ছা, এখন আমি তোমাদেরকে এই এমসিকিউটা দিয়ে দিয়েছি যে মেটাবলিক পাথওয়ে অকার উইদিন দা সাইটোপ্লাজম, এটা ভাইস ভার্সা হতে পারে, তোমার কোশ্চেনে থাকতে পারে মেটাবলিক পাথওয়ে অকার উইদিন দা মাইটোকন্ড্রিয়া, আমি এখানে সাইটোপ্লাজম দিয়েছি মাইটোকন্ড্রিয়া, কিন্তু তুমি যদি বেসিক জিনিসটা জানো যে কোন কোন পাথওয়ে কোথায় হয়, তাহলে কোশ্চেন যেভাবেই আসুক তুমি কারেক্ট আনসারটাই দিতে পারবা। তাহলে তোমরা এবার কারেক্ট আনসার গুলো দিতে থাকো, তো বলো তো মেটাবলিক পাথওয়ে অকার উইদিন দা সাইটোপ্লাজম কোনটা কোনটা হবে? গ্লাইকোজেনেসিস, এটা তো পাইরুভেটের নিচে নামে নাই। গ্লুকোনিওজেনেসিস এর কথা আমি বলেছি, এটা হচ্ছে এক্সেপশনাল। আর গ্লাইকোলাইসিস, এটা তো পাইরুভেট পর্যন্ত। গ্লাইকোজেনোলাইসিস, এটা পাইরুভেটের নিচে নামে নাই। কিটোজেনেসিস আমি অলরেডি বলে ফেলেছি যে কিটোন এ বি সি ডি, এ বি সি ডি, না না ভুল আনসার দিয়েছো তো তুমি। আচ্ছা, সঠিক আনসারটা দিয়ে দিচ্ছি, দেখো এবিসিডি কে আন্দাজে দিয়ে গেছো। এসিডি, ভেরি গুড, আমাদের সাজিদ, ভেরি গুড বয়, থ্যাংক ইউ সাজিদ, একদম কারেক্ট আনসার দিয়েছো। তার মানে বুঝলাম সাজিদ শুধু খাই না, সাজিদ পড়ালেখাও করে। সাজিদ শুধু খেতেই ভালোবাসে না, মানে ব্যাপারটা অন্যরকম, সাজিদ শুধু খেতেই ভালোবাসে না, সাজিদ পড়তেও ভালোবাসে। আচ্ছা, এখন আসো আমরা গ্লাইকোলাইসিসের, মনে করো এতক্ষণ তো কনসেপচুয়াল কথাবার্তা বললাম, এখন মনে করো গ্লাইকোলাইসিস তোমার পরীক্ষাতে আসছে, তোমাকে অথবা গ্লাইকোলাইসিস তোমাকে ভাইবার টেবিলে বসে ডিফাইন করতে বলতেছে, তখন তুমি কিভাবে ডিফাইন করবা বা কিভাবে লিখবা সেটা দেখো। অক্সিডেশন অফ গ্লুকোজ টু পাইরুভেট ইন অ্যারোবিক স্টেট অ্যান্ড ল্যাকটেট ইন অ্যানারোবিক স্টেট। তোমরা যেহেতু মোজাম্মেল স্যারের বইটাই বেশি ফলো করো, সেই কারণে আমি মোজাম্মেল স্যারের বইয়ের মানে ওই ধাঁচে জিনিসটা সাজানোর চেষ্টা করেছি। তো আরেকটা জিনিস তোমরা কখনোই ভুল করেও বলো না যে অক্সিডেশন অফ গ্লুকোজ অর গ্লাইকোজেন কিন্তু সরাসরি কোনোদিনই এই গ্লাইকোলাইটিক পাথওয়েতে ঢুকতে পারবে না। গ্লাইকোজেন তখনই ঢুকবে যখন গ্লাইকোজেন উইল
be converted to glucose, মানে গ্লাইকোজেনোলাইসিসের মাধ্যমে যখন সে গ্লুকোজে কনভার্ট হবে তখনই শুধুমাত্র গ্লাইকোলাইটিক পাথওয়েতে ঢুকতে পারবে। তাহলে আমার মনে হয় ডেফিনিশনটা এটা বললেই সবচেয়ে ভালো হয় যে অক্সিডেশন অফ গ্লুকোজ টু পাইরুভেট ইন অ্যারোবিক কন্ডিশন এন্ড ল্যাকটেট ইন অ্যানারোবিক কন্ডিশন। এখন তাহলে দেখো আমাদের এখানে সাবস্ট্রেট কি দিয়ে আমরা যাত্রা শুরু করলাম। আমাদের এখানে সাবস্ট্রেট বা যাত্রা শুরু করলাম কোন মলিকুলটা নিয়ে? গ্লুকোজ নিয়ে। আমি তোমাদের প্রথমে একদম গ্লাইকোলাইসিসের ফার্স্টে বলে দিয়েছিলাম যে আমরা 6 কার্বন কন্টেইনিং গ্লুকোজকে ভেঙে 3 কার্বন কন্টেইনিং পাইরুভেট বানাবো। এখন 3 কার্বন কন্টেইনিং পাইরুভেট যদি বানাই তাহলে দেখো ওই নাম্বার অফ কার্বন কম পড়ে গেল না? কারণ আমরা জানি যে পাইরুভেট হচ্ছে 3 কার্বন কন্টেইনিং আর আমার গ্লুকোজ ছিল 6 কার্বন কন্টেইনিং। তাহলে এটাকে আমার কিভাবে আমি এই ইকুয়েশনটা মিলাবো? ইকুয়েশনটা এইভাবে মিলাবো যে তাহলে আমার 2টা পাইরুভেট বানাতে হবে। তাহলে একটা গ্লুকোজ ভেঙে আমরা সবসময় 2টা পাইরুভেট বানাই। এই জিনিসটা একটু খেয়াল করো, কারণ পরবর্তীতে যে গ্লাইকোলাইসিস স্টেপ গুলো যখন দেখাবো লাস্ট স্টেপে যখন মানে এনার্জির যে স্টেপ ওখানে সবসময় দেখবা যে প্রত্যেকটা জিনিস 2টা করে তৈরি হবে, কারণ তখন 2টা মলিকুল ওই পাথওয়েতে এন্টার করেছে। তাহলে এখানে আমার সাবস্ট্রেট হচ্ছে গ্লুকোজ। আচ্ছা তোমরা বুঝতে পারতেছো না ম্যাডাম কেন গ্লাইকোজেন ডিরেক্টলি গ্লাইকোলাইসিসে যেতে পারবে না? বিকজ গ্লাইকোজেন তো হচ্ছে যে একটা লার্জার মলিকুল। গ্লাইকোজেন তো একটা লার্জার মলিকুল। গ্লাইকোজেন আর স্টার্চ কিন্তু সেম জিনিস। গ্লাইকোজেন হচ্ছে অ্যানিমাল বডিতে পাওয়া যায়, স্টার্চ হচ্ছে প্লান্টে পাওয়া যায়। তো তুমি গ্লাইকোজেন এবং স্টার্চ এর ডিফারেন্সটা একটু পড়ো, আমার একদম প্রথম ক্লাসটা পড়ো, তখন দেখো যে গ্লাইকোজেন এবং স্টার্চের ভিতরে কি ডিফারেন্স। গ্লাইকোজেনটা হচ্ছে একটা ম্যাক্রো মলিকুল। তো এই ম্যাক্রো মলিকুলকে তো তুমি এই গ্লাইকোলাইসিসে পাঠাতে পারবা না। এটা হচ্ছে ইট ইজ আ ব্রেকডাউন প্রোডাক্ট অফ গ্লুকোজ। আমরা শুরুই করলাম গ্লুকোজ দিয়ে, তুমি গ্লাইকোজেন একটা ম্যাক্রোমলিকুল, ওইটা দিয়ে তো তুমি শুরু করতে পারবা না। ওই জন্য গ্লাইকোজেনকে আগে ভাঙতে হবে, ভেঙে তোমার কি করতে হবে? গ্লুকোজে কনভার্ট করতে হবে। গ্লুকোজে কনভার্ট করার পর তারপরে তুমি এর অক্সিডেশন করতে পারবে। আচ্ছা পল্লব, তুমি হচ্ছে যে এমসিকিউ এর কারেক্ট আনসার কোনটা দেখতে পাও না, কোনো সমস্যা নাই, আমি তো এই যে এখনই ক্লাস শেষ করার পরই তোমাদেরকে এটা সাপ্লাই দিয়ে দিব, ডোন্ট ওয়ারি। এখন তুমি ক্লাসে মনোযোগ দাও, এখন তোমাকে এমসিকিউ এর আনসার নিয়ে এত ওয়ারিড হতে হবে না। তুমি যদি একটু ক্লাস মনোযোগ দিয়ে করো তুমি এমসিকিউ এর আনসার তুমি নিজেই দিতে পারবা, আমার দিয়ে দেওয়া লাগবে না, তুমি সুন্দর আনসার দিতে পারবা। কারণ তোমরা অনেক স্মার্ট এবং তোমরা আসলে অনেক মেরিটোরিয়াস, অনেক স্মার্ট, অনেক ভালো জানো, সেই জন্য তোমরা আমার চেয়েও ভালো পারবা। আর আমি তোমাদেরকে এটা সাপ্লাই দিয়ে দিব, কাজে ডোন্ট ওয়ারি, এখন একটু ক্লাসটা মনোযোগ দিয়ে করো। তাহলে এখানে আমার সাবস্ট্রেট হচ্ছে গ্লুকোজ। দেখো আমি শুরু করতেছি গ্লুকোজ থেকে, আর প্রোডাক্ট হবে পাইরুভেট। তাহলে আমার 2টা মলিকুল পাইরুভেট হবে, অ্যারোবিক কন্ডিশনে পাইরুভেট হবে আর অ্যানারোবিক কন্ডিশনে আমার ল্যাকটেট হবে। এটা প্রত্যেকটা সেল, প্রত্যেকটা টিস্যুতেই এটা হয়। এই গ্লাইকোলাইসিস প্রতিটা সেল, প্রতিটা টিস্যুতে হয়, এটা খেয়াল করবা। কোথায় কোথায় হয়, মানে কোথায় হয় না, সব জায়গাতে হয়। এখন কম্পার্টমেন্ট, আমি অলরেডি তোমাদেরকে বলেছি যে কম্পার্টমেন্ট তাহলে কোনটা হবে, এটা যেহেতু কোথায় পর্যন্ত আসবে আমরা জানি যে পাইরুভেট পর্যন্ত যেহেতু আসতেছে, পাইরুভেটের নিচে পর্যন্ত না, তাহলে অবশ্যই এটা কোথায় হবে? সাইটোপ্লাজমে হবে। আর ন্যাচারোপের পাথওয়েটার নেচারটা কেমন ধরনের পাথওয়ে? এটা কি অ্যানাবলিক পাথওয়ে, ক্যাটাবলিক পাথওয়ে না অ্যাম্ফিবলিক পাথওয়ে? ইট ইজ এ ক্যাটাবলিক পাথওয়ে। আমরা অলরেডি বলে ফেলেছি ইট ইজ এ অক্সিডেশন অফ গ্লুকোজ, অক্সিডেশন, এখানে অক্সিডেটিভ ব্রেকডাউন হয়। কোএনজাইম কি কি লাগে? কোএনজাইম মেইনলি লাগে হচ্ছে এনএডি। এনএডিটাই কিন্তু এই যে তোমার অক্সিডেশন মানে কি? অক্সিডেশন রিডাকশন। অক্সিডেশন মানে হচ্ছে রিমুভাল অফ হাইড্রোজেন, যেটা আমাদের বডির মানে বায়োলজিক্যাল সিস্টেমে যে অক্সিডেশন হয় সেটা হচ্ছে রিমুভাল অফ হাইড্রোজেন। তো তুমি যখন এই রিমুভাল অফ হাইড্রোজেন করবা, গ্লুকোজটা অক্সিডাইজড হবে, কিন্তু সে তো হাইড্রোজেনটা লস করলো, ওই হাইড্রোজেনটাকে তো কাউকে অ্যাকসেপ্ট করতে হবে। সেই হাইড্রোজেনটা কি অ্যাকসেপ্ট করে? সেই হাইড্রোজেনটা আসলে অ্যাকসেপ্ট করে এই এনএডি। এই জন্যই দেখবা এনএডি উইল বি এনএডিএইচ। তুমি যখন এই অক্সিডেশন রিডাকশন হতে থাকে কন্টিনিউয়াসলি, দেখবা একটা অক্সিডাইজড হচ্ছে আর একটা রিডিউস হচ্ছে, একটা রিডিউস হচ্ছে আর একটা অক্সিডাইজ হচ্ছে, এরকম সাইড বাই সাইড চলতে থাকে। তাহলে এখানে কোএনজাইম হিসেবে কাজ করবে হচ্ছে এনএডি। যাদেরকে আমি কিছুদিন আগে এমইউসি 5 ব্যাচ তোমাদেরকে কিছুদিন আগেই ভিটামিন যখন পড়িয়েছি, তখন তোমাদেরকে আমি বলেছিলাম না যে ভিটামিন বি কমপ্লেক্স গ্রুপ অফ ভিটামিনের কমন ফাংশনই হচ্ছে দে উইল অ্যাক্ট অ্যাজ এ কোএনজাইম। এই যে এখন খেয়াল করে দেখো, এই যে এনএডি কোথা থেকে আসছে? নিয়াসিন থেকে। নিয়াসিন ইটস আ ভিটামিন। আচ্ছা, আর এখানে রেট লিমিটিং এনজাইম হচ্ছে ফসফোফ্রুক্টোকাইনেজ, এটা আমি পরে তোমাদের ওই স্টেপের সময় বুঝাই দিচ্ছি। স্পেশালিটি হচ্ছে কি, এটাই হচ্ছে যে এটার স্পেশালিটি, যে যেমন বেটা অক্সিডেশন কিন্তু অ্যানারোবিক কন্ডিশনে কখনোই হতে পারবে না। কিন্তু এই একটাই আমার
একটাই হচ্ছে আমার পাথওয়ে, ক্যাটালাইটিক পাথওয়ে, যেটা অ্যানারোবিক কন্ডিশনেও হতে পারবে। তো আমার কয়টা এটিপি প্রোডাকশন করি আমরা, তোমরা জানো যে অ্যারোবিক কন্ডিশনে 8টা এটিপি প্রোডাকশন করি, আর অ্যানারোবিক কন্ডিশনে যে আমরা 2টা এটিপি প্রোডাকশন করি। কেন 8টা, কেন 2টা, এটা আমি একটু পরে তোমাদেরকে এক্সপ্লেন করে দেব। রেগুলেশন যেটা, 2টা জিনিস শুধু মনে রাখো। একটা হলো যে ইনসুলিন সবসময় কি করতে, ইনসুলিনকে আমরা বলে থাকি কি ধরনের হরমোন, অ্যানাবলিক হরমোন। বাট এখানে তাহলে একটু ইয়ে হয়ে গেল না, কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? মানে তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে না যে ইনসুলিনকে আমরা বলি অ্যানাবলিক হরমোন, তাহলে তো ইনসুলিনের উচিত ছিল অ্যানাবলিজম করা, মানে গ্লাইকোজেনেসিস করা। সেটা না করে ইনসুলিন এখানে ক্যাটাবলিজম মানে স্টিমুলেটেড করতেছে। কেন ক্যাটাবলিজম কেন করতেছে? এখানে একটা ব্যাপার আছে, কারণ এই ইনসুলিন এখানে স্টিমুলেট করে বলেই, এই গ্লাইকোলাইসিস বেশি বেশি করে বলেই গ্লুকোজটা ইউটিলাইজ হয়ে যায়। যদি এটাকে স্টিমুলেট না করতো তাহলে কি হতো, গ্লুকোজটা ইউটিলাইজ হতো না, তাহলে কি হতো, ব্লাডে গ্লুকোজ বেড়ে যেত। এই যে ব্লাডে গ্লুকোজ বেড়ে যেত, সেই কন্ডিশন নামটাই হচ্ছে তোমার ডায়াবেটিস। এই ব্লাডে গ্লুকোজ বেড়ে যাওয়া, তার মানে যাদের ইনসুলিন ডেফিসিয়েন্সি থাকে তাদের কি হয়, তাদের এই গ্লাইকোলাইটিক পাথওয়েটা ঠিকমতো হয় না, গ্লুকোজটা ব্রেকডাউন হতে পারে না। এই কারণে কি হয়, একে তো ইনসুলিন না থাকার কারণে সেলের ভিতরে ঢুকতে পারে না, এটা একটা কারণ। আরেকটা হচ্ছে যে সেলের ভিতরে ঢুকলেও এই যে ইনসুলিন যেহেতু স্টিমুলেট করে, ইনসুলিন না থাকার কারণে এটা স্টিমুলেটেড হবে না। স্টিমুলেটেড না হলে কি হবে, এটা তো আর গ্লাইকোলাইটিক পাথওয়েতে যেতে পারবে না, ভাঙতে পারবে না, তাহলে আরো তোমার বাড়তে থাকবে, ব্লাড গ্লুকোজ লেভেল বাড়তে থাকবে। এছাড়াও যদি তোমার সেলের ভিতরে এনার্জি কম থাকে, যেমন এডিপি, এমপি, এটা ইন্ডিকেট করে তোমার সেলের ভিতরে এনার্জি কম আছে, তাহলে তার কি তোমার এনার্জি বাড়াতে হবে। এই জিনিসগুলো সবগুলোই তোমার এই গ্লাইকোলাইসিসকে স্টিমুলেট করবে। আর ইনহিবিট হবে কখন, স্বভাবতই বোঝায় যে ইনহিবিট হবে যে ইনসুলিনের অপোজিট যে হরমোন, সেটা ইনসুলিনের অপোজিট হরমোন আমরা জানি গ্লুকাগন, তাহলে গ্লুকাগন এটাকে ইনহিবিট করবে। আর এটিপি এবং সিট্রেট বেশি থাকা মানে কি, এটিপি অনেক বেশি থাকা ইন্ডিকেট করে যে তোমার সেলে এনার্জি লেভেল অনেক হাই, অনেক বেশি পরিমাণ এটিপি আছে, মানে তোমার পকেটে অনেক টাকা আছে, কাজেই এখন আর তোমার টাকার আপাতত প্রয়োজন নাই। অবশ্য যদিও এ জগতে হায় সেই বেশি চায় যার আছে ভুরি ভুরি, তাই না? তো যার বেশি আছে সেই আসলে বেশি চায়, কিন্তু এই ক্ষেত্রে সেল আবার ওই মানে আমাদের মতো এই এই মতাদর্শে চলে না। সেলের মতাদর্শে চলে, ওর এটিপি যতটুকু প্রয়োজন ততটুকু যখন হয়ে যায়, ও বলে যে না, তুমি এই গ্লাইকোলাইটিক পাথওয়েকে নিষেধ করে যে ভাই তুমি আর ভেঙো না, আমার এটিপি যতটুকু ছিল আমার আছে। আচ্ছা, রিয়াকশন অফ গ্লাইকোলাইসিসে মেইনলি আসলে এই গ্লাইকোলাইসিস পাথওয়েকে দেখবে যে সব বইগুলোতেই 2টা ভাগে ভাগ করেছে। প্রথমটা হচ্ছে এনার্জি ইনভেস্টমেন্ট বা প্রিপারেটরি ফেজ, আরেকটা হচ্ছে যে এনার্জি জেনারেশন ফেজ। কিন্তু আমি ওই যে বললাম যে তোমরা যেহেতু মোজাম্মেল স্যারের বইটা ফলো করো, সেই জন্য মোজাম্মেল স্যারের বইতে দেখলাম যে উনি আবার 3টা ভাগে ভাগ করেছে, তো আমি সেই জন্য 3টা ভাগে ভাগ করে নিয়ে আসলাম। আমি প্রথমে 2 ভাগে ভাগ করে পরে আবার সেকেন্ড ফেজটা স্প্লিটিং ফেজ কেন উনি 3টা ভাগে ভাগ করছে আমি একটু পরে যখন তোমাদেরকে এই রিয়াকশন গুলো দেখাবো তখন বুঝাই দিচ্ছি। তাহলে মেইনলি মনে রাখো যে এখানে আমরা মেইন কিন্তু আসলে দুইটা ফেজ। একটা হচ্ছে যে এনার্জি ইনভেস্টমেন্ট, একটা ফেজে সে এনার্জি ইনভেস্ট করে পরের ফেজে যে কি পে অফ ফেজ বা সে এনার্জি জেনারেট করে। এখন খেয়াল করে দেখো, তোমাদের কথা চিন্তা করো, তোমরা এখন কোন ফেজে আছো? তোমরা কিন্তু এখন এনার্জি ইনভেস্টমেন্ট ফেজে আছো। মানে কি, বাপের বাপের কাছ থেকে টাকা নিচ্ছ, টাকা নিয়ে নিয়ে যে পড়ালেখা করতেছো, করে কি হচ্ছে যে এই যে এনার্জির ভিতরে তুমি এনার্জি গেইন করে নিলা, এই এনার্জি গেইন করার পরে না তুমি একসময় ডাক্তার হবা। ডাক্তার হওয়ার পরে তখন তখন তোমার কোন ফেজ আসবে? তখন আসবে তোমার হচ্ছে এনার্জি জেনারেশন ফেজ বা পে অফ ফেজ। তখন কি করতে হবে, তাহলে তখন এই বাবা মাকে দেখতে হবে না, তখন এই তারা যে তোমার জন্য এত কষ্ট করতেছে এই প্রতিদান কি তাদেরকে আবার দিতে হবে না? সেটাই হচ্ছে তোমার এই এনার্জি জেনারেশন ফেজ। আর এখন তাহলে তোমরা যেমন আছো এনার্জি ইনভেস্টমেন্ট প্রাইমিং বা প্রিপারেটরি ফেজ, তোমরা ডাক্তার হওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছ, এটার সাথে মিলায় রাখো। মাঝের ওই স্প্লিটিং ফেজটা, আমি কেন স্প্লিটিং ফেজটাকে সেকেন্ড ফেজে নিয়ে আসছি আমি সেটা একটু পর তোমাদেরকে বুঝা দিচ্ছি। দেখো সব বইতেই কিন্তু এভাবে এক্সপ্লেন করা আছে যে 6 কার্বন কন্টেইনিং গ্লুকোজ এই যাত্রা শুরু করলো, করে তারপরে এইটা একটা ফেজ আছে যেটা হচ্ছে এনার্জি ইনভেস্টমেন্ট ফেজ। এখানে যে স্প্লিটিং, এই যে স্প্লিট হয়ে যে 2টা আলাদা আলাদা হয়ে যায়, স্যার আবার এটাকে আরেকটা ফেজে ভাগ করেছে, বাট এটাকে আলাদা ফেজে না ভাগ করলেও চলে। তো সব বইতে বলেছে প্রথমটা হচ্ছে এনার্জি ইনভেস্টমেন্ট ফেজ আর নিচেরটা হচ্ছে এনার্জি পে অফ ফেজ বা এনার্জি জেনারেটিং ফেজ। তো আসো আমরা এখন এক এক করে আগাই। প্রথমে দেখো আমরা ফার্স্ট ফেজটায় আসি, যেটাকে আমরা বলে থাকি প্রিপারেটরি ফেজ বা প্রাইমিং ফেজ বা এনার্জি ইনভেস্টমেন্ট ফেজ, যেটাই বলো না কারণ। এখানে কি হলো, ওই যে আমি বললাম যে আমরা
গ্লুকোজটাকে সেলের ভিতরে ঢুকাই দিব, গ্লুকোজটাকে সেলে গ্লুকোজ এন্ট্রি করালাম, সেলের ভিতরে এন্ট্রি করাই দিলাম। সেলুলার এন্ট্রির পরে কি হচ্ছে দেখো, গ্লুকোজটা সেলের এন্ট্রির পরই এটা কি হয়ে যাবে, ফসফোরাইলেটেড হয়ে যাবে। ফসফোরাইলেটেড হয়ে যাবে কি দিয়ে, আমি পাশাপাশি দেখো দুইটা ফিগার পাশাপাশি রেখেছি তোমাদের বোঝানোর সুবিধার্থে। সেটা হলো যে এখানে জাস্ট ডায়াগ্রামেটিক প্রেজেন্টেশন, আর এই রাইট সাইডে যে তোমাকে ডায়াগ্রামিক্যাল বা ইলাস্ট্রেশন দিয়েছি, এখানে দেখো প্রত্যেকটাতে এনজাইমের নামও দেওয়া আছে। লেফট সাইডে কোনো এনজাইমের নাম দেওয়া নাই, এখানে বিভিন্ন। ও তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে এখানে 10টা স্টেপে এই পুরা গ্লাইকোলাইটিক ফেজ মানে গ্লুকোজ থেকে পাইরুভেট বানানো পর্যন্ত মোট 10টা স্টেপে এই কাজটা চলতে থাকে। আচ্ছা, আমি গতদিন তোমাদেরকে একটা জিনিস বলেছিলাম না, যে পাথওয়ে জিনিসটা কি? পাথওয়ে হচ্ছে যে এই যে এখানে এখন খেয়াল করলেই বুঝতে পারবা যে এটাই হচ্ছে সেই পাথওয়ে। এখানে দেখো খুবই ওয়েল অর্গানাইজড সিকোয়েন্সিয়াল স্টেপ বাই স্টেপ কিন্তু আগাচ্ছে। গ্লুকোজ দিয়ে যাত্রা শুরু করলো, এরপরে গ্লুকোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেট, মানে এইটা প্রথমে এটা কি ছিল, এটা ছিল সাবস্ট্রেট, এই সাবস্ট্রেটটা ফার্স্ট স্টেপে ছিল সাবস্ট্রেট, সেকেন্ড স্টেপে যে হয়ে গেল ও প্রোডাক্ট, কিন্তু ফার্স্ট স্টেপে গ্লুকোজ সাবস্ট্রেট হয়ে ওর প্রোডাক্ট হয়ে গেল গ্লুকোজ 6 ফসফেট। সেকেন্ড স্টেজে যে দেখো এই গ্লুকোজ 6 ফসফেটটাই কিন্তু সেকেন্ড স্টেপে এখানে কি হিসেবে কাজ করবে, সাবস্ট্রেট হিসেবে কাজ করবে। এইভাবে দেখো স্টেপ বাই স্টেপ সিকোয়েন্সিয়ালি কিন্তু এটা আগাতে থাকবে। সেইটা বুঝবো। আচ্ছা আচ্ছা ম্যাম, ভেরিয়াস মেটাবলিক পাথওয়ে রেগুলেশন স্টিমুলেটর আর কি ইনহিবিটর, সেটা কিভাবে বুঝবো? আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ, তুমি কোশ্চেন দিয়ে রাখো, আমি তোমাকে পরে আনসার দিয়ে দিব। হ্যাঁ, কারণ এখন যদি আমি আনসার দিতে যাই তাহলে ক্লাসটা অনেক লেন্দি হয়ে যাবে, তো শেষ করতে হবে। আচ্ছা, এবার দেখো যে এইটা আমি গ্লুকোজটাকে কেন আমি আটকায় ফেলি, এটা তোমাদের কোনো আইডিয়া আছে কিনা? যে গ্লুকোজ আসলো ভেতর পরপরই এটাকে আমি ফসফোরাইলেটেড করে ফেললাম। ফসফোরাইলেটেড যদি করতে যাই তাহলে এখানে খেয়াল করে দেখো, এই যে একটা এটিপি আমার খরচ হয়ে গেল, এই যে একটা এটিপি খরচ হলো, কারণ এটাকে এর সাথে আমি একটা ফসফেট লাগাই দিলাম, তার মানে সেই ফসফেটটা আমি পেলাম কোথা থেকে, এই এটিপিটা এডিপি হয়ে গেল, মানে হাই হাই এনার্জি কম্পাউন্ড উইল বি কনভার্টেড ইনটু লো এনার্জি কম্পাউন্ড, এন্ড সাইমultaneously এইটা গ্লুকোজকে সে একটা ফসফেট দিয়ে গেল, আর গ্লুকোজটা কি হয়ে গেল, গ্লুকোজ 6 ফসফেটে কনভার্ট হয়ে গেল। এখানে খেয়াল করে দেখো 1 2 3 4 5 6 6 নাম্বার কার্বনের সাথে ফসফেটটা অ্যাড হলো বলে এটার নাম হয়ে গেল গ্লুকোজ 6 ফসফেট। এবং গ্লুকোজ 6 ফসফেট যে হলো, এই সময় এটা কি হয়ে গেল, এটা পোলারাইজড হয়ে গেল। আমরা জানি যে ফসফেট গ্রুপটা হাইলি পোলারাইজড, যখন এটা পোলারাইজড হয়ে যাবে তখন এটা সেল মেমব্রেন ক্রস করে আর বাইরে চলে আসতে পারবে না, মানে সেলের ভিতরে ট্র্যাপড হয়ে যাবে। সেলের ভিতরে আমরা তো সেলুলার এন্ট্রি করাই দিয়েছিলাম, সেল থেকে যেন সে আবার বের হয়ে চলে আসতে না পারে, সেটার জন্য আমরা এটাকে ট্র্যাপ করে ফেললাম। এই ট্র্যাপ করার জন্য আমরা ফসফোরাইলেটেড করে ফেললাম। এইটাতে কারা কাজ করবে, সবগুলো সেলে, মানে সব সেলের ভিতরে কাজ করবে হচ্ছে হেক্সোকাইনেজ এনজাইম, শুধুমাত্র লিভার এবং বেটা সেল অফ প্যানক্রিয়াসে কাজ করবে গ্লুকোকাইনেজ। কেন সব সেলে হেক্সোকাইনেজ আর লিভারে এবং বেটা সেলে গ্লুকোকাইনেজ কাজ করবে, এটা থাকলো তোমাদের হোমওয়ার্ক, এটা তোমরা নিজেরা পড়বা, পড়ে বের করবা। পড়ে যদি তোমাদের কোনো কনফিউশন থাকে আমাকে কোশ্চেন করো, কারণ এখন যদি আমি এটা নিয়ে কথা বলতে চাই তাহলে আমার আরো 1 ঘন্টা পার হয়ে যাবে। আই এম রানিং আউট অফ টাইম, আমাকে আই হ্যাভ টু রান মোর, আমাকে আরেকটু আগে দ্রুত দৌড়াতে হবে। এখন এই হেক্সোকাইনেজ মানে হচ্ছে কি, হেক্সো মানে 6, তোমরা জানো 6, আর কাইনেজ মানেই হচ্ছে মনে রেখো ট্রান্সফার অফ ফসফেট গ্রুপ। যেখানেই কাইনেজ দেওয়া থাকবে সেখানেই দেখবা যে সেই রিঅ্যাকশনে ফসফেট গ্রুপটা ট্রান্সফার হচ্ছে। তাহলে হেক্সোকাইনেজ মানে, এখানে হেক্সো মানে হচ্ছে 6 মলিকুল অফ গ্লুকোজের উপরে কাজ করবে, আর কাইনেজ মানে এখানে ফসফেট গ্রুপ ট্রান্সফার করবে। এরপরে দেখো গ্লুকোজ 6 ফসফেট জাস্ট কি হলো, আইসোমারাইজেশন হলো, এখানে আর কিছুই না, আইসোমারাইজেশন হয়ে কি হয়ে গেল, আইসোমারাইজেশন হয়ে ফ্রুক্টোজ। তোমরা তো জানো যে গ্লুকোজ আর ফ্রুক্টোজ এর মলিকুলার ফর্মুলা সেম বাট স্ট্রাকচারালি ডিফারেন্ট, এবং সেইটা যে করতেছে সেটার নাম হচ্ছে আইসোমারেজ এনজাইম। তাহলে এই গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেটে কনভার্ট হলো। এই ফ্রুক্টোজ 6 ফসফেটে কনভার্ট হওয়ার পর দেখো আবার একটা এটিপি আমরা ইউজ করি। এই যে এই দুইটা জিনিস খেয়াল করে রাখো, কারণ এই যে কেন আমরা অ্যানারোবিক কন্ডিশনে মাত্র 2টা এটিপি প্রডিউস করতে পারি। এখন মনে করে দেখো যে এই যে যখন আমার এনার্জি ইনভেস্টমেন্ট স্টেজ, তখন কিন্তু আমার 2টা এটিপি আমি খরচ করতে হচ্ছে, আমাকে 2টা এটিপি এই জায়গাটায় খরচ করলাম। কোথায় কোথায় খরচ করলাম, যখন আমি গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট
বানালাম তখন একবার খরচ করলাম, আবার যখন আমি ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট, এই বিস ফসফেটের আরেকটা নাম হচ্ছে ডাইফসফেট। কোথাও যদি লেখা থাকে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট, তার মানে বুঝবা যে বিস ফসফেট মানে হচ্ছে ডাইফসফেট। এবং কোথায় কোথায় এই ফসফেটটা আছে নাম শুনেই কিন্তু বোঝা যায়, 1 নম্বরে এবং 6 নম্বরে। তার মানে ফ্রুক্টোজের 1 নম্বরে এবং 1 নম্বর কার্বনে এবং 6 নম্বর কার্বনে একটা করে ফসফেট গ্রুপ লাগানো আছে, এই জন্য এটার নাম হয়ে গেল ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট। এরপরে এখন দেখো, এখন জাস্ট স্প্লিটিং, ভাঙবে। তোমরা ওই যে এনজাইমের চ্যাপ্টারে চলে যাও, এনজাইমের চ্যাপ্টারে চলে যেয়ে দেখো আমরা এনজাইম ক্লাসিফাই করেছিলাম না, ওয়াটলিল একটা কথা মনে করো, সেখানে কি ছিল, অক্সিডো রিডাকটেস, তারপরে অক্সিডো রিডাক্স ছিল, তারপরে ট্রান্সফারেজ, অক্সিডো রিডাক্স ট্রান্সফারেজ, ওটিএস, তারপর হাইড্রোলাইসিস, হাইড্রোলাইসিস এনজাইম গুলো আমরা বলে ফেলেছি, হাইড্রোলাইসিস এনজাইম গুলো আমাদের অল ডাইজেস্টিভ এনজাইম আর হাইড্রোলাইসিস গ্রুপ অফ এনজাইম। ওয়াটলিল এলাই, আরেকটা ছিল না আইসোমারেজ, এইটা সেই আইসোমারেজ ওয়াটলিল এল আই, একটা ছিল লাইয়েজ আর একটা হচ্ছে হলো আইসোমারেজ আর একটা ছিল লাইগেজ, সেই যে আই, সেই আই এর হচ্ছে আইসোমারেজ। সেই আইসোমারেজ এনজাইম দিয়ে তাহলে কি হয়ে গেল, আইসোমারাইজেশন হয়ে ফ্রুক্টোজ 6 ফসফেট হয়ে গেল। এখন এই যে ফ্রুক্টোজ ফসফোফ্রুক্টোকাইনেজ 1, ফসফোফ্রুক্টোকাইনেজ 1 দিয়ে ফ্রুক্টোজ 16 সরি হ্যাঁ ফ্রুক্টোজ 6 ফসফেট হলো তো আইসোমারেজ এনজাইম দিয়ে। তারপরে দেখো এরপরে আমার আরেকটা কি লাগবে, এই সময় আরেকটা এটিপি লাগে, যখন আমার ফ্রুক্টোজ 16 গ্লুকোজ থেকে সরি প্রথমে তো আমি গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট বানালাম, তারপরে গ্লুকোজ 6 ফসফেটকে আইসোমারাইজ করে ফ্রুক্টোজ 6 ফসফেট বানালাম, এরপরে আমাকে আবার একটা এটিপি দিতে হবে যখন আমি ফ্রুক্টোজ 16 বিস ফসফেট বানাবো। এখন এই যে মোজাম্মেল স্যারের বইতে মোজাম্মেল স্যার এই যে যখন ফ্রুক্টোজ 16 বিস ফসফেটকে আমি ভাঙি, স্প্লিট করি, এই অ্যালডোলেজেস মানে যে অ্যালডোলেজের যে এনজাইম সেটাকে আমি ওটিএস ট্রান্সফারেজ, একটা আছে না লাইয়েজ, লাইয়েজ মানে ভাঙা, দুটো বন্ড ভাঙা, এইটা হচ্ছে সেই অ্যালডোলেজ, অ্যালডোলেজটাই হচ্ছে তোমার লাইয়েজ। এ কি করবে, এটাকে জাস্ট ভেঙে দিবে। তাহলে ফ্রুক্টোজ 16 বিস ফসফেটকে ভেঙে সে কি বানালো, দুইটা জিনিস বানালো, একটা হচ্ছে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট, এটাও 3 কার্বন কন্টেইনিং, তারপরে গ্লিসারালডিহাইড 3 ফসফেট, এটা হচ্ছে 3 কার্বন কন্টেইনিং। তোমাদের মনে আছে কিনা আমরা যখন মনোস্যাকারাইড পড়েছিলাম, মনোস্যাকারাইডের কিন্তু আমরা ক্লাসিফিকেশনে পড়েছিলাম যে মনোস্যাকারাইডকে আমরা দুই ভাবে ক্লাসিফাই করতে পারি, অন দা বেসিস অফ নাম্বার অফ কার্বন অ্যাটম, আর একটা হচ্ছে অন দা বেসিস অফ ফাংশনাল গ্রুপ। একটাতে ফাংশনাল গ্রুপ, যেমন এখানে গ্লুকোজে ফাংশনাল গ্রুপ কি থাকে, গ্লুকোজে ফাংশনাল গ্রুপ থাকে হচ্ছে সিএইচও, আর আরেকটাতে আর ফ্রুক্টোজে ফাংশনাল গ্রুপ থাকে হচ্ছে কিটো, মানে গ্লুকোজে ফাংশনাল গ্রুপ থাকে হচ্ছে অ্যালডোজ, সেই জন্য এটাকে আমরা কিটো হেক্সোজ বলি, আর ফ্রুক্টোজের ফাংশনাল গ্রুপ থাকে হচ্ছে কিটো, সি ডাবল বন্ড কিটো, এই জন্য এটাকে আমরা কিটো হেক্সোজ বলি। এখন দেখো এই যে এটাও কিন্তু একটা মনোস্যাকারাইড, ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট আর গ্লিসারালডিহাইড 3 ফসফেট। এই যে এইখান পর্যন্ত আসার পরে এইখানে এই স্প্লিটিং হয়, ভাঙে, এরপরে কিন্তু আর হাইড্রোলাইসিস করা যায় না, আর ভাঙা যায় না। এই জন্য এরপরে যে অংশটা, এগুলোকে আমরা আর কি বলতে পারি না, আমরা আর ওদেরকে কার্বোহাইড্রেট বলতে পারি না। এই জন্য কার্বোহাইড্রেটের ডেফিনিশনে আমরা কি বলেছিলাম, এটাই বলেছিলাম যে যতক্ষণ পর্যন্ত আমরা হাইড্রোলাইসিস করতে পারবো ততক্ষণ পর্যন্ত একটা সাবস্টেন্সকে আমরা কার্বোহাইড্রেট বলবো, যার পরে আর ফার্দার হাইড্রোলাইসিস করা যাবে না, তখন এটা আর কার্বোহাইড্রেট থাকবে না। তাহলে এখন খেয়াল করে দেখো যে ফ্রুক্টোজ 16 বিস ফসফেট, এইটা আমরা ভাঙলাম অ্যালডোলেজ দিয়ে, ভেঙে যেটা বানালাম সেটা হচ্ছে গ্লিসারালডিহাইড 3 ফসফেট আর একটা হচ্ছে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট। এখন দেখো এই যে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট থেকে আমি গ্লিসারল বানায় ফেলতে পারি, এই গ্লিসারলের সাথে যদি তুমি ফ্যাটি অ্যাসিড লাগায় দাও তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমরা বলি লাইপোজেনেসিস বা লিপিড ফর্মেশন। এখন আমরা যদি এটাকে ফার্দার প্রসিড করতে চাই, এই গ্লাইকোলাইসিসটাকে ফার্দার প্রসিড করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, এই ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেটটাকে গ্লিসারালডিহাইড 3 ফসফেটে কনভার্ট করতে হবে। গ্লিসারালডিহাইড 3 ফসফেটে কনভার্ট না হলে এটা প্রসিড করতে পারবে না, সামনের দিকে আর আগাতে পারবে না। তো এই লাইজ এনজাইম দিয়ে আমরা ভাঙলাম, ভেঙে তারপরে আমরা আবার আইসোমারেজ দিয়ে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট থেকে গ্লিসারালডিহাইড 3 ফসফেট বানালাম। এবার দেখো তাহলে, এবার খেয়াল করে দেখো এখন যে স্টেপ গুলো হবে এটা হচ্ছে এনার্জি রিলিজিং স্টেজ। এই এনার্জি রিলিজিং স্টেজে খেয়াল করে দেখো যে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট থেকে কিন্তু আমি গ্লিসারালডিহাইড 3 ফসফেট বানাই নিয়েছি, তার মানে এই পরবর্তী যতগুলো স্টেপ হবে প্রত্যেকটা কিন্তু 2 মলিকুল করে। এই যে এখানে খেয়াল করে তুমি দেখো যে এই আমার এখানে গ্লিসারালডিহাইড 3 ফসফেট যেটা এখানে পার্টিসিপেট করলো, তার মানে 2 মলিকুল অফ গ্লিসারালডিহাইড 3 ফসফেট
এই রিঅ্যাকশনে পার্টিসিপেট করলো। এই জন্য এই যে যখন NAD থেকে NADH হবে প্রত্যেকটাতে খেয়াল করে দেখো 2 মলিকুল করে হবে। আচ্ছা, এই গ্লিসারলডিহাইড 3 ফসফেট থেকে পরবর্তীতে যেটা তৈরি হবে সেটা হচ্ছে 1,3 বিসফসফোগ্লিসারাইড। নাম শুনে তোমরা বুঝতে পারতেছো যে 1,3 বিসফসফোগ্লিসারাইড মানে প্রথমে একটা 3 নাম্বার পজিশনে একটা ফসফেট গ্রুপ ছিল, এখন আবার 1 নাম্বার পজিশনেও একটা ফসফেট গ্রুপ আমি লাগাই দিব। লাগাই দিয়ে তখন আমি কি তৈরি করলাম, 1,3 বিসফসফোগ্লিসারাইড তৈরি করলাম। এখন পরবর্তী স্টেপে যে যখন আমি এটাকে ব্রেকডাউন করব, মানে এখানে কিন্তু আমার এখন এনার্জি জেনারেটিং ফেজে আমরা চলে আসছি। এখন 1,3 বিসফসফোগ্লিসারেট থেকে আমি এটিপি জেনারেট করব। এখানে এই যে ফসফোগ্লিসারেট কাইনেজ, আমি বলেছিলাম যে কাইনেজ যেখানে থাকবে তখনই মনে করবা যে সেটাই সেই রিঅ্যাকশনেই তোমার কি হচ্ছে, ফসফেট গ্রুপ ট্রান্সফার হচ্ছে। এখন এইখানে খেয়াল করলেই তোমরা দেখো যে এডিপির সাথে এসে একটা ফসফেট গ্রুপ লেগে এটা এটিপিতে কনভার্ট করলো। তার মানে 1,3 বিসফসফোগ্লিসারেট থেকে যখন 3 বিসফসফোগ্লিসারেট হলো তখন তাহলে 1 নাম্বার পজিশন থেকে কি হলো, একটা ফসফেট গ্রুপ সরে গেল। সেই ফসফেট গ্রুপ তাহলে কোথায় গেল, সেই ফসফেট গ্রুপটাই এডিপি কি করলো, নিয়ে নিল তার ভিতরে। এডিপি তার ভিতরে নিল, নিয়ে সেটাকে কি বানালো, এটিপি তে কনভার্ট করলো। আমি আগেই তোমাদেরকে বলেছি যে এখানে আমার পরবর্তী যে এনার্জি জেনারেটিং যে ফেজ, এই ফেজে কিন্তু গ্লিসারলডিহাইড 3 ফসফেট 2 মলিকুল এন্টার করেছে। এই পাথওয়েতে 2 মলিকুল অফ গ্লিসারলডিহাইড 3 ফসফেট এন্টার করেছে। তাহলে যা কিছু তৈরি হবে প্রত্যেকটাই কিন্তু 2 মলিকুল করে তৈরি হবে। তাহলে এই যে এটিপি যে তৈরি হবে, তাহলে 2 মলিকুল অফ এটিপি তৈরি হবে। এই পরবর্তী এই ফেজগুলো সবই দেখো 2 মলিকুল করে আছে। এখানে একটা এটিপি তৈরি হয়, তাহলে 2 মলিকুল অফ এটিপি তৈরি হয়। আরেকটা হচ্ছে যখন ফসফোএনল পাইরুভেট থেকে পাইরুভেট তৈরি হয়, এখানে যে 2 মলিকুল অফ এটিপি তৈরি হয়। আচ্ছা, এটা তোমরা এই স্টেপগুলো জাস্ট তোমরা একটু বইয়ের সাথে মিলাই নিও, বা আমার এই স্লাইডটা দেখে একটু মিলাই নিয়ে একটু পড়ো। কোথাও যদি তোমাদের কোনো কনফিউশন থাকে তাহলে প্লিজ আস্ক মি কোয়েশ্চেন, কাজ এইগুলো এখন এত ডিটেইলসে যদি আমি বলতে যাই তাহলে অনেক টাইম লেগে যাবে। তো আর এগুলো তোমাদের আসলে এত ডিটেইলসে জানতে হবেও না। তোমাদের মেইনলি জানতে হয় যে আসলে কতটুকু এনার্জি প্রডিউস হয়, কোথায় এনার্জি প্রডিউস হয়। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের বলে রাখি যে এখানে বলা হয় যে গ্লুকোজ থেকে এই গ্লাইকোলাইটিক পাথওয়েতেই শুধুমাত্র সাবস্ট্রেট লেভেলে এনার্জি প্রডিউসড হয়। কেন সাবস্ট্রেট লেভেলে এনার্জি প্রডিউস হয়, এবারে এটা একটু এক্সপ্লেইন করি। সেটা হচ্ছে যে এখানে আমার এই রিঅ্যাকশনে আমার সাবস্ট্রেট কে ছিল, আমার সাবস্ট্রেট ছিল গ্লুকোজ, আর প্রোডাক্ট হচ্ছে পাইরুভেট। তো আমি কিন্তু এখনো সাবস্ট্রেট লেভেলেই আছি, আমি কিন্তু এখনো পাইরুভেট পর্যন্ত যাইনি। পাইরুভেটে যাওয়ার আগেই কিন্তু আমি এটিপি প্রোডাকশন করে ফেললাম। সেই জন্য বলা হয়ে থাকে, যেটাকে বলা হয়ে থাকে সাবস্ট্রেট লেভেল এটিপি প্রোডাকশন। কিন্তু বাকি এই যে আমার NAD থেকে যে NADH হয়ে গেল, সেই NADH টাকে যদি আমি ফার্দার রিঅক্সিডাইজড করতে চাই তাহলে আমাকে অবশ্যই কোথায় যেতে হবে, আমাকে অবশ্যই রেসপিরেটরি চেনে যেতে হবে। রেসপিরেটরি চেনে যেই শুধুমাত্র আমি এটাকে রিঅক্সিডাইজড করতে পারবো। কিন্তু একমাত্র গ্লাইকোলাইটিক পাথওয়েতেই আমি সাবস্ট্রেট লেভেলে এনার্জি প্রডিউস করতে পারি, এটিপি প্রডিউস করতে পারি। আর বাকি কোনো পাথওয়েতে তুমি সাবস্ট্রেট লেভেলে কোনো এনার্জি প্রডিউস করতে পারবা না। তুমি রিডিউসড কোএনজাইম প্রডিউস করবা, সেই রিডিউসড কোএনজাইমকে ফার্দার রিঅক্সিডাইজড হতে গেলে অবশ্যই রেসপিরেটরি চেনের ভিতরে যেতে হবে। আচ্ছা, তাহলে আমরা এই পাইরুভেট তৈরি করে ফেললাম। এবার দেখো এটিপি ক্যালকুলেশন। এটিপি কিভাবে ক্যালকুলেশন, যদি আমার অ্যারোবিক স্টেটে হয়, অ্যারোবিক স্টেটে হলে দেখো 10টা এটিপি। এবার খেয়াল করে দেখো 4টা কোথায়, 4টা হচ্ছে আমার সাবস্ট্রেট লেভেলে, আর 6টা হচ্ছে রেসপিরেটরি চেন লেভেলে। আগের এইটাতে যাই, এই যে দেখো একটা NADH আমি প্রডিউস করেছিলাম না, NADH একটা না আসলে 2 মলিকুল অফ NADH প্রডিউস করেছিলাম। আমি বলেছি যে এই স্টেপে প্রত্যেকটা মলিকুল 2টা করে থাকবে। তাহলে আমি NADH প্রডিউস করা মানে এখানে আমি 2 মলিকুল অফ NADH প্রডিউস করছি, আর একটা করে NADH রেসপিরেটরি চেনে যে রান করলে 3 মলিকুল অফ ATP প্রডিউস করে। তাহলে আমার যদি দুইটা 2 মলিকুল অফ NADH থাকে তাহলে 3 দুগুণে 6, আমার 6টা NADH প্রডিউস হচ্ছে, as because it is aerobic glycolysis। এবার মেলাতে পারো কিনা, তাহলে আমার সাবস্ট্রেট লেভেলে হচ্ছে 4টা প্রডিউস হয়, আর রেসপিরেটরি চেন লেভেলে হচ্ছে 6টা। এই সব মিলায় 10টা। কিন্তু ওই যে আমার ফার্স্ট ফেজ যেটা আমরা বলেছিলাম কি, আমরা বলেছিলাম যে এনার্জি কনজিউমিং ফেজ বা প্রিপারেটরি ফেজ, সেই ম্যাম হোয়াই নো এটিপি প্রডিউসড ইন HMP শান্ট, ওইটা HMP শান্টটা তো ডিফারেন্ট পাথে। তুমি আচ্ছা কোশ্চেনটা দিয়ে রাখো, আমি তোমাকে পরে আনসার দিয়ে দেবো। এখন আমি HMP শান্টের দিকে যেতে চাচ্ছি না, কারণ এটা আমার অনেক বাকি রয়ে গেছে। আর অ্যানারোবিক যদি স্টেট হয় তাহলে তখন শুধুমাত্র 2টা এটিপি প্রডিউস হবে।
দুইটা এটিপি প্রডিউস এই কারণে যে তুমি এই যে সাবস্ট্রেট লেভেলে 4টা এটিপি প্রডিউস করলা, কিন্তু 2টা এটিপি তো তোমার ওই যে ফার্স্ট ফেজে ইউজ হয়ে গেছে, যেটা আমরা ওই ফার্স্ট ফেজটাকে কি বলেছিলাম দেখো, এনার্জি ইনভেস্টমেন্ট স্টেজ। এনার্জি ইনভেস্টমেন্ট স্টেজে তো তুমি 2টা এটিপি অলরেডি খরচ করে ফেলেছো, আর সাবস্ট্রেট লেভেলে এসে তুমি 4টা এটিপি প্রডিউস করলা, তাহলে 4টা এটিপি থেকে তুমি এই 2টা এটিপি বাদ দিয়ে দিতে হবে তো তোমার, তাহলে আলটিমেটলি তুমি অ্যানারোবিক কন্ডিশনে মাত্র 2টা এটিপি পাচ্ছ। কিন্তু এটাই যদি তোমার অ্যারোবিক গ্লাইকোলাইসিস হয় তাহলে কি হবে, তোমার 2টা এনএডিএইচ প্রডিউস হবে, সেই 2টা এনএডিএইচ রেসপিরেটরি চেনে চলে যাবে, রেসপিরেটরি চেনে যে কি করবে, তাহলে একটা এনএডিএইচ থেকে আমরা জানি 3টা করে এটিপি প্রডিউস হয়, তাহলে ওখানে 3টা 6টা এটিপি, তাহলে এই এডিশনাল 6টা এটিপি তুমি পাচ্ছ, যেটা তুমি অ্যানারোবিক কন্ডিশনে পাচ্ছ না। এই জন্য অ্যারোবিক এবং অ্যানারোবিক কন্ডিশনে গ্লাইকোলাইসিসের ভিতরে এই এটিপি প্রোডাকশনের একটা বিশাল ডিফারেন্স রয়ে গেছে। আচ্ছা, কতগুলো ইরিভার্সিবল রিঅ্যাকশন আছে, আমার মনে হয় তোমরা এই অ্যারোগুলো দেখলেই বুঝতে পারবা ইরিভার্সিবল রিঅ্যাকশন কোটা। যেমন গ্লুকোজ যখন ফসফোরাইলেটেড হয়ে গ্লুকোজ 6 ফসফেট হয়, ওই রিঅ্যাকশনটা ইরিভার্সিবল, ওইটাকে আর আমি রিভার্স করতে পারি না। এরপরে ফ্রুক্টোজ 6 ফসফেট যখন ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেটে কনভার্ট হয়, এটাও আমি ইরিভার্সিবল। আর একটা ফসফেনল পাইরুভেট থেকে যখন পাইরুভেট হয়, তোমরা চাইলে আমি আরেকবার একটু দেখাই দিই তোমাদেরকে। এখানে খেয়াল করে দেখো, এই যে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট অ্যারোটা শুধু একটা দিকে গেছে, এই জন্য এটা মানে ওয়ান ওয়ে ডিরেকশনে গেছে, তার মানে হচ্ছে ইরিভার্সিবল, এটা আমি রিভার্স করতে পারবো না। এরপরে আরেকটা পাথে তোমাকে দেখাই, সেটা হচ্ছে যে যখন এই আমরা এই যে ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে যখন ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট তৈরি করি, এটাও দেখো, এটাও হচ্ছে ইরিভার্সিবল, অ্যারোটা একদিকে শুধুমাত্র একদিকে গেছে। এরপরে বাকি সবই দেখো, এই সবই সবগুলো রিভার্সিবল, সবগুলো অ্যারো দুই দিকে গেছে, রিভার্সিবল। একদম লাস্টে ফসফেনল পাইরুভেট থেকে পাইরুভেট যখন তৈরি হলো, তখন এটা দেখো অ্যারোটা ওয়ান ডিরেকশনে গেছে, তার মানে এটা হচ্ছে ইরিভার্সিবল। আচ্ছা, এখন দেখো পাইরুভেট থেকে কেন আমার ল্যাকটেট তৈরি করার প্রয়োজন হলো। নর্মাল কন্ডিশনে কিন্তু কিছু কিছু সেল আছে, যেমন আমি আগেই বলেছি যে তুমি যদি অ্যারোবিক গ্লাইকোলাইসিস করতে চাও বা অ্যাসিটাইল কোয়ে তৈরি করতে চাও, এবার অ্যাসিটাইল কোয়ে থেকে ফার্দার অ্যাসিটাইল কোয়েকে ফার্দার অক্সিডাইজ করতে চাও, তাহলে তোমার অবশ্যই কি লাগবে, মাইটোকন্ড্রিয়া লাগবে, কারণ এই জিনিসগুলো তৈরি হয় কোথায়, মাইটোকন্ড্রিয়ার ভিতরে। এখন খেয়াল করে দেখো আরবিসিতে আমরা তো জানি আরবিসিতে কোনো মাইটোকন্ড্রিয়া থাকে না, তাহলে আরবিসিতে কি কখনো অ্যারোবিক গ্লাইকোলাইসিস হতে পারবে? তোমরা নিজে প্রশ্ন করে দেখো। তাহলে আরবিসি তো সোললি ডিপেন্ড করতে হবে কার উপরে, আরবিসি কিন্তু সোললি ডিপেন্ড করে হচ্ছে গ্লুকোজের উপরে। তাহলে আরবিসি ইজ দা গ্লুকোজ ইজ দা সোল মেটাবলিক ফুয়েল ফর আরবিসি, কারণ আরবিসির ভিতরে যেহেতু মাইটোকন্ড্রিয়া নাই, সেহেতু এখানে কখনোই বেটা অক্সিডেশন হতে পারবে না, বেটা অক্সিডেশনটা এক্সক্লুসিভলি হয় মাইটোকন্ড্রিয়ার ভিতরে, তাহলে মাইটোকন্ড্রিয়া নাই, তাহলে ও এনার্জি কোথা থেকে জেনারেট করবে? আলটিমেটলি তাকে এই অ্যানারোবিক গ্লাইকোলাইসিসের উপরেই ডিপেন্ড করতে হচ্ছে। এছাড়াও যে সমস্ত জায়গায় ব্লাড সাপ্লাই কম থাকে, সেই সমস্ত জায়গায় ফর এক্সাম্পল রেনাল মেডুলা, লেন্স, কর্নিয়া, এই সমস্ত জায়গাতে কিন্তু টু সাম এক্সটেন্ট অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হয়। আর আমার এক্সারসাইজিং মাসল অলওয়েজ ইউজ করে কাকে, গ্লুকোজকে, বিকজ ওই সময় আমার রিলেটিভ অক্সিজেন ডেফিসিয়েন্সি হয়, তো সেই অবস্থায় আমার এই মাসেলের কন্টিনিউয়াস এনার্জি সাপ্লাই দিয়ে যেতে গেলে এই অ্যানারোবিক গ্লাইকোলাইসিসের উপরই ডিপেন্ড করতে হয়, এবং এই অ্যানারোবিক গ্লাইকোলাইসিসের এন্ড প্রোডাক্ট আমরা জানি ল্যাকটেট। আচ্ছা, এখন এই যে আমাদের এই পাইরুভেট থেকে ল্যাকটেট কনভার্সন হয়ে আমার সুবিধাটা কি, এই স্টেপটা একটু তোমরা খেয়াল করে দেখো। এই ছবিটা তোমরা লিপিং কড থেকে একটু কাইন্ডলি দেখে নিবা, লিপিং কড থেকে দেখে নিও। সেটা হচ্ছে যে এই যে আমি গ্লিসারলডিহাইড 3 ফসফেট থেকে যখন 1,3 বিস ফসফেটে কনভার্ট করলাম, তখন দেখো একটা এনএডি কে আমরা এনএডিএইচ এ কনভার্ট করে ফেলেছিলাম। এখন অ্যারোবিক কন্ডিশনে কি হয়, অ্যারোবিক কন্ডিশনে এই এনএডিএইচ টা রেসপিরেটরি চেনে যে আবার রিঅক্সিডাইজড হয়, কিন্তু অ্যানারোবিক কন্ডিশনে এটা হতে পারে না, কারণ রেসপিরেটরি চেনটা থাকেই কোথায়, থাকে হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ভিতরে। তো আরবিসির ক্ষেত্রে এটা হতে পারবে না। আর অ্যানারোবিক মানে অক্সিজেন নাই, অক্সিজেন না থাকলেও তো রেসপিরেটরি চেন চলতে পারবে না। তখন তাহলে কিভাবে আমার এই গ্লাইকোলাইসিসের কন্টিনিউশনটা আমি কিভাবে মেইনটেইন করব? গ্লাইকোলাইসিসের কন্টিনিউশন এইভাবে মেইনটেইন করব যে পাইরুভেট উইল বি কনভার্টেড ইনটু ল্যাকটেট ইন এক্সপেন্স অফ কনভার্টিং NADH টু NAD। NADH কে সে তার পরিবর্তে NAD তে কনভার্ট করে দিবে। মানে পাইরুভেটটা কি হয়ে গেল, পাইরুভেটটা হচ্ছে যে পাইরুভেটটা পাইরুভেটটা হলো অক্সিডাইজড হয়ে ল্যাকটেট হয়ে গেল, আর এই ল্যাকটেটটা তখন কি করলো, এই NADH টাকে
এই রিঅক্সিডাইজ করে দিল। NADH এর ভিতরে কি ছিল? NADH এর ভিতরে একটা হাইড্রোজেন ছিল, সেই হাইড্রোজেনটাকে অ্যাকসেপ্ট করলো, অ্যাকসেপ্ট করে ল্যাকটেটটা হয়ে গেল অক্সিডেশন রিডাকশন, ল্যাকটেটটা হয়ে গেল রিডিউসড আর NAD-টা হয়ে গেল অক্সিডাইজড। এইভাবে তোমার এই রিঅ্যাকশনটা কন্টিনিউ করতে থাকবে। এখন দেখো অ্যানারোবিক গ্লাইকোলাইসিস গুলো কোথায় কোথায় হয় আমি জানি না তোমাদের, তোমরা আসলে ম্যাম অ্যারোবিক আর অ্যানারোবিক টেস্টে এটিপি কাউন্টের ডিফারেন্টের কারণ কি, ডিফারেন্টের কারণ কি আমি তোমাকে পরে বুঝাই দেবো। মানে অ্যারোবিক হচ্ছে যে অ্যারোবিক গ্লাইকোলাইসিসে তো তোমার অ্যারোবিক মানে হচ্ছে যে ইন প্রেজেন্স অফ অক্সিজেন, আর অ্যানারোবিক মানে হচ্ছে যে ইন দ্য অ্যাবসেন্স অফ অক্সিজেন। অ্যারোবিক গ্লাইকোলাইসিসে তোমার ফার্দার অক্সিডেশনটা হতে পারে, তার মানে অ্যাসিটাইল কোয়ে তৈরি হতে পারে। অ্যাসিটাইল কোয়ে তৈরি হতে গেলে তোমার কি লাগবে? তোমার মাইটোকন্ড্রিয়া লাগবে। এরপর অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়ে TCA সাইকেলে রান করবে, TCA সাইকেলের থেকে তারপরে যে রিডিউসড কোএনজাইম গুলো এগুলো ছিল যে রেসপিরেটরি চেন, সেই রেসপিরেটরি চেন চালাতে গেলে তোমার অক্সিজেন লাগে, প্লাস হচ্ছে যে মাইটোকন্ড্রিয়া লাগে। তাহলে প্রিকন্ডিশন হচ্ছে দুইটা, তোমার মাইটোকন্ড্রিয়া লাগবে, রেসপিরেটরি চেন লাগবে। যার মাইটোকন্ড্রিয়া নাই তারও অ্যারোবিক গ্লাইকোলাইসিস হতে পারবে না, যার হচ্ছে যে অক্সিজেন নাই তারও অ্যারোবিক গ্লাইকোলাইসিস হতে পারবে না, তখন বাধ্য হয়ে অ্যানারোবিক গ্লাইকোলাইসিসে যেতে হবে। এবং যেহেতু ওই যে NADH তো রিঅক্সিডাইজড হতে পারতেছে না, NADH রিঅক্সিডাইজড হলেই না তোমার এটিপি প্রোডাকশন হবে, 3টা করে এটিপি প্রোডাকশন হবে। ওইটাতে আমি এখনো আসি নাই, ওইটা আমি তোমাদেরকে পরে পড়াবো, অক্সিডেটিভ ফসফোরাইলেশনে পড়াবো। MCQ BDE, আচ্ছা ভেরি গুড, থ্যাংক ইউ। এখন দেখো এই পাইরুভেটের ফেট কি কি হতে পারে। এখন গ্লুকোজ থেকে গ্লাইকোলাইসিসের মাধ্যমে আমরা পাইরুভেট পেলাম, পাইরুভেট থেকে কিন্তু আমরা কি করতে পারি? অ্যালানিন বানাতে পারি। অ্যালানিন হচ্ছে নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। এরপরে পাইরুভেট থেকে আমি অলরেডি বলে ফেলেছি যে যদি কোনো অক্সিজেন না থাকে অথবা মাইটোকন্ড্রিয়া না থাকে, অর বোথ, আইদার অক্সিজেন অর মাইটোকন্ড্রিয়া অর বোথ, যেটাই অ্যাবসেন্ট থাকবে তখনই পাইরুভেট উইল বি কনভার্টেড ইনটু ল্যাকটেট। এরপরে দেখো পাইরুভেট যদি তুমি অক্সিজেন থাকে অথবা মাইটোকন্ড্রিয়া থাকে তাহলেই তুমি শুধুমাত্র পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে বানাতে পারবা, আদারওয়াইজ নট। তখন এই অ্যাসিটাইল কোয়ে TCA সাইকেলে যাবে। পাইরুভেট থেকে মাইটোকন্ড্রিয়ার ভিতরে পাইরুভেট থেকে অক্সালো অ্যাসিটেট তৈরি হয়, এই অক্সালো অ্যাসিটেট দিয়ে আমরা গ্লুকোনিওজেনেটিক পাথওয়ের মাধ্যমে আবার গ্লুকোজ বানাতে পারি। তো পাইরুভেটের অনেকগুলো ফেট হতে পারে, তোমরা একটু বইতে দেখে নিবা। পাইরুভেটের এই অ্যালানিন, পাইরুভেট থেকে যেমন আমি অ্যালানিন বানাতে পারি, আবার অ্যালানিন থেকেও পাইরুভেট বানাতে পারি, এটা হচ্ছে যে ইন্টার কনভার্টেবল। ঠিক আছে, পাইরুভেট থেকে ল্যাকটেট বানাতে পারি, আবার ল্যাকটেট থেকে পাইরুভেট বানাতে পারি। কিন্তু পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে এটা হচ্ছে ওয়ান ওয়ে পাথওয়ে, ওয়ান ওয়ে হচ্ছে জার্নি, একদিকেই শুধুমাত্র যাবে, এটা হচ্ছে ইরিভার্সিবল। পাইরুভেটের ফেট তাহলে কি কি হতে পারে? ল্যাকটেট হতে পারে বাই রিডাকশন, অ্যালানিন হবে হচ্ছে বাই ট্রান্সামাইনেশনের মাধ্যমে অ্যালানিন হবে, গ্লুকোজ হচ্ছে গ্লুকোনিওজেনেটিক পাথওয়ের মাধ্যমে গ্লুকোজ হতে পারে, অ্যাসিটাইল কোয়ে হচ্ছে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন। একটা জিনিস তোমাদেরকে এখানে দেখাই দিই, সেটা হচ্ছে কি যে পাইরুভেট হচ্ছে 3 কার্বন কন্টেইনিং আর অ্যাসিটাইল কোয়ে হচ্ছে 2 কার্বন কন্টেইনিং। তাহলে আমাকে কি করতে হবে? পাইরুভেট থেকে যখন আমি অ্যাসিটাইল কোয়ে বানাবো তখন আমার একটা কার্বন বের করে দিতে হবে, সেই একটা কার্বন কিভাবে বের হয়ে যাবে? বাই কার্বন ডাই অক্সাইড। সেজন্য এখানে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশনের মাধ্যমে পাইরুভেট থেকে যখন অ্যাসিটাইল কোয়ে তৈরি হয় তখন এখানে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন হয়। এখন দেখো অক্সিডেশন অফ পাইরুভেট টু অ্যাসিটাইল কোয়ে, এটা বলে আমি আজকের মতো শেষ করে দেবো। স্যালিয়েন্ট ফিচার এখানে তাহলে সাবস্ট্রেট কি? পাইরুভেট 3 কার্বন কন্টেইনিং মলিকুল, এটা প্রোডাক্ট কি? অ্যাসিটাইল কোয়ে, এটা হচ্ছে 2 কার্বন কন্টেইনিং মলিকুল। সব এটা অল সেলস এবং টিস্যুতে হবে, কিন্তু অবশ্যই প্রিরিকুইজিট হচ্ছে যে মাইটোকন্ড্রিয়া থাকতে হবে। তাহলে অল সেলস এন্ড টিস্যু আসলে লেখাটা ভুল হয়েছে, লিখতে হবে যে অল সেলস উইথ মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া যাদের আছে শুধুমাত্র তাদেরই কিন্তু এটা হতে পারবে। এনিওয়ে এটা মোজাম্মেল স্যারের বইতে লেখা ছিল, আমি মোজাম্মেল স্যারের বই থেকে উঠায় নিয়েছি, কিন্তু এই জিনিসটা কিন্তু ভুল। তোমরা একটু খেয়াল করে দেখো যে অল সেলস এন্ড টিস্যুতে এটা হতে পারবে না, শুধুমাত্র মাইটোকন্ড্রিয়া কন্টেইনিং সেলস এন্ড টিস্যুতেই হবে। যাদের ভিতরে মাইটোকন্ড্রিয়া নাই তাদের ভিতরে কিন্তু অক্সিডেশন অফ পাইরুভেট টু অ্যাসিটাইল কোয়ে হতে পারবে না। এর ভিতরে রেট লিমিটিং এনজাইম হচ্ছে পাইরুভেট ডিহাইড্রোজেনেজ। পাইরুভেট ডিহাইড্রোজেনেজ এনজাইম দিয়ে এটা হয়। এর সাথে কোএনজাইম লাগে অনেকগুলো, 5টা কোএনজাইম লাগে। টিপিপি তোমরা খুব ভালো করে জানো, এটা হচ্ছে যে থায়ামিন পাইরোফসফেট, যেটা থায়ামিনের অ্যাক্টিভ ফর্ম। এনএডি আমরা জানি কোথা থেকে আসে, নিয়াসিন থেকে আসে, নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। এফএডি হচ্ছে রিবোফ্লেভিন থেকে আসে, ফ্লেভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড।
কোএনজাইম হচ্ছে ভিটামিন B7 আর লাইপোইক অ্যাসিড। it is another coenzyme which is needed for the conversion of pyruvate to acetyl-CoA. That is, all these 5 coenzyme will act with pyruvate dehydrogenase complex enzyme. আর এখান থেকে এটিপি প্রোডাকশন হয় 3টা, কারণ এখানে একটা NADH তৈরি হয়। তো আমরা জানি যে প্রত্যেকটা NADH যখন রেসপিরেটরি চেনে যায় সেখান থেকে 3 মলিকুল অফ এটিপি প্রোডাকশন হয়। এটার মেইন ইম্পর্টেন্সটা হচ্ছে যে দিস ইজ দ্য লিঙ্ক বিটুইন TCA সাইকেল এন্ড গ্লাইকোলাইসিস। তার মানে অক্সিডেশন, মানে পাইরুভেটকে যদি তুমি ফার্দার অক্সিডাইজ না করতে পারো তাহলে কিন্তু তুমি এটাকে TCA সাইকেলে নিতে পারবা না। তাহলে আমাদেরকে ফার্দার, আমি যদি TCA সাইকেলে যেতে চাই তাহলে আমাকে অবশ্যই পাইরুভেটকে অক্সিডাইজড করে অ্যাসিটাইল-CoA বানাতে হবে। এই যে পাইরুভেট ডিহাইড্রোজেনেস কমপ্লেক্স, এটা একটা বিশাল কমপ্লেক্স একটা রিঅ্যাকশন। আমি এটা তোমাদের মনে রাখতে হবে না, আমি জাস্ট তোমাদেরকে ছবিতে দেখাইছি যে শুরু হবে পাইরুভেট দিয়ে, শেষ হবে হচ্ছে মানে এটার সাবস্ট্রেট হচ্ছে পাইরুভেট, এন্ড প্রোডাক্ট হচ্ছে অ্যাসিটাইল-CoA। আর এখানে কি তৈরি হয়, এই যে NADH তৈরি হয়। এই NADH যে একটা তৈরি হয় সেটা কোথায় যায়, সেটাই তোমার রেসপিরেটরি চেনে যে ফার্দার রিঅক্সিডাইজ যখন হয় তখন এটিপি প্রোডাকশন করে। পাইরুভেট থেকে আমাদের যদি আমি সংক্ষেপে বলি তাহলে দেখো, 2টা পাইরুভেট আমার সাবস্ট্রেট হিসেবে ঢুকবে, মানে আমার এই ক্যাটাবলিক পাথওয়ে এন্ট্রি নিল হচ্ছে পাইরুভেট। 2টা পাইরুভেট একসাথে ঢুকলো, ঢুকে আলটিমেটলি যে 2টা অ্যাসিটাইল-CoA তৈরি হবে, কিন্তু এই পাথওয়েতে যে সে 2টা কার্বন ডাই অক্সাইড অলরেডি বের করে দিবে, লস করে দিবে, এবং এট দ্য সেম টাইম সে 2টা NADH তৈরি করবে। এটা হচ্ছে জিস্ট কথা। তাহলে তোমাদের এই এমসিকিউটা থাকে যে ভিটামিনস নিডেড ফর পাইরুভেট ডিহাইড্রোজেনেস কমপ্লেক্স। কেন এটাকে একটা পাইরুভেট ডিহাইড্রোজেনেস কমপ্লেক্স বলে তোমরা দেখলেই বুঝতে পারবা যে ওই এনজাইমটা একটা কমপ্লেক্স, মানে অনেকগুলো কোএনজাইমের কম্বিনেশন, এই জন্য একটা খুব একটা কমপ্লেক্স ওয়েতে এটা কাজ করে। ওটা তোমাদের জানা দরকার না, যেগুলো কমপ্লেক্স ওটা জানা দরকার না, শুধু তুমি নামটা মনে রাখতে পারলেই হবে যে এটা হচ্ছে পাইরুভেট ডিহাইড্রোজেনেস একটা এনজাইম। পাইরুভেট ডিহাইড্রোজেনেজ এনজাইম দিয়ে আমরা কি করি, অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশনের মাধ্যমে পাইরুভেট থেকে অ্যাসিটাইল-CoA তৈরি করি। ডিকার্বক্সিলেশন মানে ডিসপ্লেস করে দেওয়া, কার্বন ডাই অক্সাইডটা সরায় দেওয়া। কার্বন ডাই অক্সাইড সরাই দিচ্ছি মানেই আমার ওখানে 3টা কার্বন ছিল, সেখান থেকে একটা কার্বন বের করে দিলাম, দিয়ে আমি 2 কার্বন কন্টেইনিং অ্যাসিটাইল-CoA তৈরি করলাম। সো অল দিস আমি তোমাদেরকে আগে বলেছিলাম যে আমি আজকে তোমাদেরকে এটা পড়াবো হচ্ছে যে গ্লাইকোলাইসিস এবং ফার্দার অক্সিডেশন অফ, মানে পাইরুভেট। গ্লাইকোলাইসিসের এন্ড প্রোডাক্ট হচ্ছে পাইরুভেট অক্সিডাইজড হয়ে অ্যাসিটাইল-CoA তৈরি হওয়া পর্যন্ত এইটুকু আজকে তোমাদেরকে পড়াবো। আমার মনে হয় আমি এটা একটু যদিও তাড়াহুড়া হয়ে গেছে, কারণ এত টাইম লাগে এই জিনিসগুলো আরেকটু এক্সপ্লেইন করতে পারলে ভালো হতো। তো আমি তোমাদেরকে মোটামুটি একটা ওভারঅল আইডিয়া দিলাম, বিকজ তোমরা আসলে পরীক্ষার্থী। আমার এটাও আবার একটা জিনিস মাথায় রাখতে হবে যে তোমাদের পরীক্ষা যে যে কন্টেন্ট আসে আমি সেগুলোর উপরে মেইনলি হাইলাইট করে তোমাদেরকে এই ম্যাটেরিয়ালস দিয়ে দিচ্ছি, রিডিং ম্যাটেরিয়ালস। এরপরে তোমরা তো ওপেন আছে, তোমরা আমাকে কোশ্চেন করতে থাকো সারাক্ষণ যে ম্যাডাম এই প্রবলেম, এই বা এটা বুঝতেছি না, তখন আমি তোমাদেরকে কোশ্চেনের আনসার গুলো দেবো। এটার মাধ্যমে তোমাদের কনসেপশন গুলো ক্লিয়ার হয়ে যাবে। আমি তোমাদের গতদিন বলে, মানে গত ক্লাসের এবং আজকের মিলায়ে এই যে অল দিজ আর রেফারেন্সেস। সো তোমরা এই ইউটিউব কিছু ভিডিও দেওয়া আছে, এই ইউটিউব ভিডিও গুলো তোমরা দেখে নিও। আমি এটা শুধু ফর সাদ এই কথাটা লিখে নিয়ে আসছিলাম যে সাদ এই জিনিসটা কেন বুঝতে পারলো না। সেটা হচ্ছে যে এটা হলো 3 স্টেজেস অফ ক্যাটাবলিজম। কিন্তু আমরা প্রাইমারি মেটাবলিজম বলতে, এই মেটাবলিজমটাকে আমি এর আগেও বলেছি যে আমরা মেটাবলিজমকে আসলে আরবিট্রারি, আমাদের র্যান্ডমলি আমরা এটাকে 3টা ভাগে ভাগ করেছি। প্রাইমারি যেটা, সেটা এই যে এইগুলো থেকে সবগুলো পলিস্যাকারাইড থেকে মনোস্যাকারাইড বানানো, প্রোটিন থেকে অ্যামাইনো অ্যাসিড বানানো, ফ্যাট থেকে তার মনোমার বানানো। আর এরপর সেকেন্ড যেটা সেকেন্ডারি মেটাবলিজম যেটা, সেটা আমি তো কি পেয়ে গেলাম, আমি মনোমার তো পেয়ে গেছি। এখন এই মনোমার দিয়ে আমি কি করতে পারি, আমি অ্যানাবলিক পাথওয়েতেও যেতে পারি, আমি ক্যাটাবলিক পাথওয়েতেও যেতে পারি। তো সেকেন্ডারি মেটাবলিজম কতটুকু পর্যন্ত, এই TCA সাইকেল পর্যন্ত। আর TCA সাইকেলের পরে এরপরে যেটা অক্সিডেটিভ ফসফোরাইলেশন, যেটা উইদিন দ্য রেসপিরেটরি চেইন লিনার মাইটোকন্ড্রিয়ার ভিতরে হয়, সেটাই হচ্ছে টারশিয়ারি মেটাবলিজম। আমি তোমাদের গতদিন এটাও বলেছিলাম যে সবসময় মনে রেখো, একদম ফার্স্ট স্টেজ অফ ক্যাটাবলিজম এবং লাস্ট স্টেজ অফ ক্যাটাবলিজম একদম এক্সক্লুসিভলি এটা হলো ক্যাটাবলিক। আর মাঝের অংশটা কি, মাঝের অংশটাই হচ্ছে 2টা পাথওয়ের দিকেই যেতে পারে, অ্যানাবলিক পাথওয়ের দিকেও যেতে পারে, ক্যাটাবলিক পাথওয়ের দিকেও যেতে পারে। So this was all about my today's lecture.
আমি জানি না তোমরা কতটুকু এনজয় করেছো বা তোমাদের কতটুকু লাভ হয়েছে। আমি আসলে চেষ্টা করেছি, বাট আসলে টাইম কনস্ট্রেন্ট আরেকটু এক্সপ্লেন করতে পারলে আরো আমার একটু ভালো লাগতো, বাট টাইম তো একটা বিরাট বড় ফ্যাক্টর। আমি সেই জন্যই কিন্তু একটা গ্রুপ ওপেন করেছি। তোমাদের যা যা কোশ্চেন প্লিজ তোমরা ওখানে করো, বরং তোমরা কোশ্চেন করলে আমি অনেক খুশি হব। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টেইং উইথ মি। আল্লাহ হাফেজ, স্টে ওয়েল, স্টে গুড।